নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমি জয়ন্ত দত্ত, আমি আবার পর আজকে লাইভে এলাম অনেকদিন পর। মাঝখানে কিছুদিন বিরতি ছিল। আসলে আমাদের সারা সপ্তাহ অফিস থাকে এবং নানান রকম কাজকর্ম থাকে, অনেক কিছু ব্যস্ততাও থাকে সব সময়, এবং যাদেরকে আমি বলেছি সেই সব অতিথিদেরও তাদেরও সময় হয়ে ওঠে না। যাই হোক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন এক বিশিষ্ট কবি আমরা পেয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি গৌতম রায় মহাশয়। গৌতম দা, অনেক ধন্যবাদ। আমাদের পত্রিকার লাইভ আড্ডায় আপনাকে স্বাগত। তো বলুন কিছু দর্শকদের উদ্দেশ্যে। নমস্কার, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। এবং আজকে জয়ন্তবাবু অনেকদিন ধরেই আমাকে ফোন করেছেন এবং সময় চেয়েছেন এই আজকের স্বপ্নের করিডোরের লাইভ ফেসবুক লাইভ প্রোগ্রামে আসার জন্য, অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু আমার দিক থেকেই আমি সময় দিতে পারিনি, আমি দুঃখিত। কিন্তু আজকেও আবার হঠাৎ করেই উনি ফোন করেছিলেন এবং ফোন করে আমি অনেক ব্যস্ততার মধ্যেও সময় বার করে আজকে চলে এসেছি আপনাদের সামনে স্বপ্নের করিডোরের সঙ্গী এবং কিছুক্ষণ সময় কাটানোর জন্য। বাহ। তো গৌতম দা, প্রথমেই আমরা খুব সম্মানিত বোধ করছি। আপনি এই সময় একজন বিশিষ্ট কবি, আপনার লেখাও পড়েছি, কবি আমরা সমৃদ্ধ হই। তো যেটা আমরা সকলকে অতিথিকেই প্রশ্ন করি যে আপনার ছেলেবেলার কথা, শৈশবের কথা, এবং আপনি মনে হয় পুরুলিয়ার মানুষ, পুরুলিয়ার জন্ম, তো আপনার শৈশবের কথা একটু বলুন। আমি সত্যি পুরুলিয়ার ভূমিপুত্র এবং ভূমিপুত্র হিসেবে গর্বিত। যে দেশে কথা বললেই কবিতা বা গান আসে এবং চললেই আসে নাচ, বিশ্ববিখ্যাত ছৌ নৃত্য এবং ঝুমুর, যেটা সত্যি বিশ্ববিখ্যাত একটি ঘরানা। এবং সেই রকম জায়গায় আমি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানের প্রকৃতির বৈচিত্র্য। একদমই তাই। আমি প্রকৃতির যে বৈচিত্র্য, আমি 2-3 বার গেছি সোনাঝুরি পত্রিকার আমন্ত্রণে, কিন্তু আমি বিশ্বাস করবেন না, আমার কত যে ছবি এঁকেছি বাড়ি ফিরে, পাহাড় বা সাথে সাথে ঘর বালা গ্রামীণ, আমি এসে আমার মাথার মধ্যে গেঁথেছিল এত সুন্দর। ওখানে অতনু টিকাইত বলে একটি ছেলে আছে, সোনাঝুরি পত্রিকা করে, ও সূচনা লগ্ন থেকে, হ্যাঁ, ও অনেকবার আমাকে বলেছে তাদের আমন্ত্রণে। এখন অনেকবার গিয়েছি, এখন আর যাওয়া হয় না, কিন্তু খুবই ভালো জায়গা, প্রাকৃতিক। বিশেষ করে পুরুলিয়ার যে পলাশটা, পলাশ ফুলের রংটা কিন্তু আমাদের এখানকার পলাশ ফুলের থেকে একটু আলাদা, একটু একটু আমার মনে হয় আরেকটু রক্তিম মনে হয় না, আগুন রঙের। হ্যাঁ, আগুন রঙের, একটু আগুন রঙের। আসলে আমি পুরুলিয়াকে পলাশভূম বলি এবং আমার কবিতায় আমি প্রথম বোধহয় পুরুলিয়াকে পলাশভূম বলে উল্লেখ করেছি। আমি যেখানেই যে অনুষ্ঠানেই যাই না কেন, আমি গর্ব ভরে বলতে পারি যে পলাশভূমের সন্তান আমি, এবং প্রত্যেককেই পলাশ শুভেচ্ছা, পলাশ শ্রদ্ধাটা আমি জানিয়ে থাকি। এবং এইভাবেই আমার অনুষ্ঠান শুরু করি, কবিতা পাঠের আসর থাকলে বা কিছু বক্তব্য রাখার থাকলে। তো আমার শৈশব যেটা বলছিলাম, যে আমি যেহেতু জন্ম পুরুলিয়াতে, হাড়াই নদী, আমার জন্মভূমি হচ্ছে পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত বা পাড়া ব্লকের অন্তর্গত সাঁকড়া বলে একটি গ্রাম আছে, বর্ধিষ্ণু গ্রাম। শঙ্খ বাটক থেকে সাঁকড়া, এ নিয়েও আমার দীর্ঘ প্রবন্ধ রয়েছে। তো পুরুলিয়ায় আপনারা হয়তো জানেন, এখানে দামোদর নদী প্রবাহিত হয়েছে এবং সেই দামোদর নদী জলপথে একসময় ব্যবসা বাণিজ্য হতো। তমলুক বা তাম্রলিপ্ত বন্দর দিয়ে জৈনরা, ব্যবসায়ীরা পুরুলিয়ায় আসতেন জলপথে, এবং এখানে তামার যেমন ব্যবসা ছিল তেমনি আবার শঙ্খেরও ব্যবসা ছিল। তো শঙ্খ বাটক বলে কথাটা থেকে সাঁকড়া কথাটা এসেছে। এখানে শঙ্খের একটা ব্যবসা ছিলই, আর পাশাপাশি আমি যে গ্রামে আমার জন্ম, সেখানে প্রচুর গাছগাছালি এবং গাছগাছালি পরিপূর্ণ একটা সুন্দর পরিবেশ। সেই পরিবেশে প্রচুর পাখির আগমন ঘটত। শঙ্খ বাটক
মানে যেখানে পাখিদের সন্নিবেশ বা সমাবেশ, তার কলতান শোনা যায় মানে সকাল থেকে তারা ঘুমিয়ে না পড়া পর্যন্ত। তো এরকম একটা পরিবেশেই আমি লালিত পালিত হয়ে অনেকটাই আমার জীবনের বলতে গেলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমার সেখানেই কাটে। যদিও আমরা কর্মসূত্রে আহ, আমি আমার গ্রাম ছেড়ে কাছাকাছি আনাড়া বলে একটি জায়গা আছে, রেল অধ্যুষিত এবং সমৃদ্ধ রেল কলোনি, সেখানেই বাবার কর্মসূত্রে আমরা চলে আসি এবং পরবর্তী কালে মানে মাধ্যমিক আগে আসি ক্লাস 9 থেকে, তারপরে 11-12 গ্র্যাজুয়েশন সেখানেই হয় এবং দীর্ঘদিন আমরা বাবার অবসর নেওয়ার পরেও এই আনাড়াতেই আমার জীবন কাটে। সেখানেই চাপুরি বলে একটি জায়গা, বরাকর রোডের, পুরুলিয়া বরাকর রোডের উপরে আমাদের বাড়ি এবং সেখানে আমার দীর্ঘ বিবাহিত জীবনের মানে প্রতিষ্ঠিত হওয়ার পরেও দীর্ঘ 18 বছর কেটেছে এবং বর্তমানে আমি তারপরে 2014 সালের পর থেকে আদ্রা, যেটি জয়চণ্ডী পাহাড় সংলগ্ন একটি রেল শহর, সেখানে সুভাষনগরে আমি থাকি এবং বর্তমানে গত মার্চ মাসের পর থেকে আমি মেয়ের কর্মসূত্রে এখন শিবকো দুর্গাপুরে রয়েছি অস্থায়ীভাবে। আচ্ছা আচ্ছা, না মানে আপনি কি রেলে চাকরি করেন নাকি? না, আমি রেলে চাকরি করতাম না, আমি স্কুল শিক্ষকতা, আচ্ছা আচ্ছা। উচ্চ মাধ্যমিক একটি স্কুলের বাংলা ভাষা এবং সাহিত্যের শিক্ষক, আচ্ছা বাহ। বর্তমানে অবসরপ্রাপ্ত। আচ্ছা বাবারই অবসরপ্রাপ্ত, আপনাকে দেখে বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা। অনেকেই বলেন। হ্যাঁ, তো যাই হোক, লেখালেখিতে কিভাবে এলেন, মানে লেখালেখি সেটা সম্বন্ধে বলুন, মানে ছোটবেলা থেকেই নিশ্চয়ই টান ছিল, ঝোঁক ছিল। হ্যাঁ, আমার সেইভাবে মানে আমাদের পরিবারে এরকম লেখালেখির কেউ নেই সেই অর্থে। আমি যখন স্কুলে পড়াশোনা করি তখন আমাদের স্কুল থেকে একটা শিক্ষামূলক ভ্রমণ, সেটা 80 সাল, নিয়ে গিয়েছিলেন মাস্টারমশাইরা। তো সেই জার্নিটা ছিল, সেই ভ্রমণটা ছিল দার্জিলিং। মানে পাহাড়ের রানী দার্জিলিং। আমরা একটা স্কুল থেকে টিম গিয়েছিল, মাস্টারমশাইরা গিয়েছিলেন এবং সেটা আমার বলতে গেলে বড় বাইরে যাওয়া, 1 সপ্তাহ ধরে, এবং খুব ভালো দার্জিলিংকে উপভোগ করতে পেরেছিলাম হৃদয় দিয়ে, মন দিয়ে, চোখ দিয়ে। তো সেইটা এসে আমি লিখেছিলাম পরবর্তীকালে স্কুল ম্যাগাজিনের জন্য, পাড়া স্কুলে তখন আমি পড়ি। তো সেই লেখাটা আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, তাকে দেখিয়েছিলাম, তিনি উচ্চ প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, পরবর্তীকালে এটা ছাপানো হয়েছিল, বাহ। তো বলেছিল এর ভাষা অনেকটাই কাব্যিক, এত কাব্যমধুর ভাষা, সুললিত ভাষা, তার বর্ণনার যে ভঙ্গিমা, সেটা স্যার খুব উচ্চ প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে তুই তো কবি হবি রে, বাহ। হ্যাঁ তুই তো কবি হবি ভবিষ্যতে, হ্যাঁ তুই লিখে যা। তো সেই শ্রদ্ধেয় পাঠক স্যার, তিনি পরবর্তীকালে স্কুল থেকে ডাব্লিউবিসিএস অফিসার হিসেবে তিনি চলে যান আমাদের স্কুলের শিক্ষকতা ছেড়ে। তো তিনি আমার বলতে গেলে প্রেরণা এবং তার কাছে উৎসাহিত হয়ে পরবর্তীকালে আমার লেখালেখি জার্নিটা শুরু হয়। তো প্রথম দিকে আমি ছড়া এবং কবিতার মধ্যেই ছিলাম। তো আসলে জীবন, সেগুলো স্কুল হ্যাঁ, জীবনে? হ্যাঁ, স্কুল এবং কলেজ জীবন, কলেজ জীবনে। স্কুল কলেজ জীবন, পরবর্তীকালে ইউনিভার্সিটি, হ্যাঁ সেটা 9-এর দশক। তো তখন আমি যখন ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তাম, থাকতাম বিদ্যাসাগর হস্টেলে। তো সেই কলকাতায় থাকাকালীন, তার আগে থেকেই আমার অনেক পত্রপত্রিকায় বেরোচ্ছে কবিতা। তো সেই সময় আমার 86 সাল 87 সাল, সেই সময় কলকাতার কয়েকটি সংকলনে বিখ্যাত পত্রপত্রিকায় কবিতা প্রকাশিত হচ্ছে। তো আমি খুব সচেতনভাবে প্রকাশের তাগিদ নিয়ে প্রকাশ করছি তা নয়, পড়াশোনাটাকেই তখন ফোকাস করেছিলাম বেশি এবং আমরা অনেকগুলি ভাই বোন। বাবার একজন সাধারণ রেল কর্মচারী ছিলেন, ইচ্ছে ছিল যে যত তাড়াতাড়ি পারি এডুকেশন শেষ করে, শিক্ষাটা শেষ করে জীবনে একটা চাকরি বাকরি অর্জন করতে হবে। তারপরে লেখালেখিটা এটা আন্ডার কারেন্টের মধ্যে ভেতরে ছিল এবং খাতার মধ্যেই বন্দি থাকতো বেশিরভাগ লেখা।
প্রকাশনার তাগিদ বছরে হয়তো 2-4টে লেখা প্রকাশিত হতো, এইভাবেই চললো। নিয়ে তারপরে জীবনে প্রতিষ্ঠা হওয়ার পর মানে চাকরি বাকরি 92 সালে যখন উচ্চ মাধ্যমিক বাবুগ্রাম সম্মেলন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতায় অর্জন করলাম, তারপরে ক্রমশ লেখালেখির বহরটা বাড়লো এবং বলা চলে বিগত শতাব্দীর শেষ দশকের শেষ দিকটায় এবং এই শতাব্দীর মানে 21 শতাব্দীর প্রথম দিক থেকে যে ফ্লো চলছে, যে ধারাবাহিকতা চলছে এবং সেটা অব্যাহত আছে এখন। বাহ, খুবই সুন্দর সত্যি। তো আপনি আপনার কথা শুনে মনে হয় আপনি গদ্য লেখেন, কবিতা ছাড়া প্রবন্ধ। হ্যাঁ, এত সুন্দর আপনি বলছেন, বক্তব্য রাখছেন। আমার মানে আমি গদ্যটাও লিখি। মানে আমাদের পুরুলিয়াটা তো একটা লোক সংস্কৃতির একটা সমৃদ্ধ জায়গা, প্রচুর মানে আনটিল্ড, এখনো বহু ফিল্ড আছে যেগুলো আনটিল্ড অবস্থায় রয়েছে, এখনো আলোকপাতই হয়নি। তো আমাদের স্যার পড়ানোর সময় আমার সংস্কৃতি, লোকসাহিত্য এবং লোক সংস্কৃতি স্পেশাল পেপার ছিল সনৎ স্যার, সনৎ মিত্র, ডক্টর সনৎ মিত্র, উনি বলেছিলেন যে তুমি এই এই কাজগুলো ওখানে গিয়ে ওই কাজটা করবে, ওখানকার লোক সংস্কৃতিটাকে তুমি ওখানে প্রবন্ধের আকারে বা বইয়ের আকারে প্রকাশ করবে, পরবর্তীকালে এটা নিয়ে তুমি চর্চা করো এবং গবেষণা করো। এবং কনসিকুয়েন্সলি পরবর্তীকালে ডক্টর সুভাষ রায়ের সঙ্গে আমার পরিচয় হয়। উনি লোক সংস্কৃতিবিদ, একজন লোক সংস্কৃতি গবেষকও এবং আমাদের একটা, তারপরে পরবর্তীকালে আমাদের মানভূম লোক সংস্কৃতি বলে একটা কেন্দ্র আছে, এনজিও, সেখানে বাংলানাটক.com এর সহযোগিতা একসময় ছিল, এখন স্বাধীনভাবেই চলছে। ওখানে আমাদের পুরুলিয়ায় যারা দুস্থ শিল্পী, ওখানকার অথচ লোক সংস্কৃতি থেকে যারা অত্যন্ত মাটির জিনিসটাকে ধরে রেখেছেন, সেই দুস্থ শিল্পীদের রিহ্যাবিলিট করা, অর্থাৎ পুনর্বাসন দেওয়া এবং তাদের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরা, এই লক্ষ্য নিয়ে কিন্তু মানভূম লোক সংস্কৃতি এগোচ্ছে। এবং বাংলানাটক.com পরবর্তীকালে এখন নিজে মানে আমরাই স্বনির্ভর বলা চলে। সারা বিশ্বের গবেষকেরা ইউরোপিয়ান ইউনিয়নের থ্রুতে আসতো, এখন তো নিজেরাই আসেন, মানে এত প্রচার হয়েছে এবং সেখানে একটা রিসোর্স সেন্টার হয়েছে। এবং এটা কি পুরুলিয়া শহরে না? না, এটা চেলিয়ামা গ্রাম, চেলিয়ামা অধ্যুষিত। আচ্ছা গৌতম দা, আমি পুরুলিয়ার সাহিত্য নিয়ে আমি একটু পরে শুনবো, তার আগে দুটো কবিতা শুনিনি আপনার, কারণ এটা নিয়ে একটু বিশদ আলোচনা অনেকেই জানতে চায় পুরুলিয়ার সাহিত্য চর্চা নিয়ে। তো এটা একটা খুব ভালো একটা কবিতা শুনি। আচ্ছা, আপনার বইগুলো একটু দেখি, একটু বা দর্শকদের দেখাই। আপনার তো প্রচুর বই লেখা। আমার বই সব, আমি আসলে দুর্গাপুরে আসার পর আমার একটা সমস্যা হয়েছে, বাড়িতে তো সব লাইব্রেরি রয়ে গেছে, তো আমি সব আমার এখনো পর্যন্ত 13টা বই প্রকাশিত হয়েছে, কবিতার বই। তার মধ্যে দুটো একেবারে যন্ত্রস্থ, হয়তো আগামী সপ্তাহে প্রকাশিত হয়ে যাবে, বইমেলায় প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু কিছু ত্রুটি থাকার জন্য আমি সেগুলোকে ড্রপ করেছিলাম। তো বলতে গেলে 15টি বই আমার অলরেডি এখন প্রকাশিত। দেখি প্রথম থেকে একটু দেখান। এর আগে সে প্রথম দিকের বইগুলো প্রায় কপি শেষ হয়ে গেছে আমার কাছে, সেটা সবারই, আমারও একই অবস্থা, প্রথম দিকের বইগুলো শেষ হয়ে গেছে। এটা নয়নতারা অনুষ্ঠান, এটা কত সালে? এটা 2009 হবে। 2009, বাহ। 2009, তারপরে এটা 2011 সুবোধার মাদল। হ্যাঁ, মাঝখানে দুটো বই আছে, সেগুলো আনা হয়নি, মানে আমার কাছে নেই এই মুহূর্তে। তারপরে আপনার এটা মানে অত্যন্ত অন্যতম বিখ্যাত বই, চোখের পা। চোখের পা, এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে আমাকে বলা চলে এই বইটা। কবিতা ক্যাম্পাস থেকে 2013-তে প্রকাশিত হয় এবং এর আলোক বিশ্বাস, আলোক বিশ্বাসে। তারপরে আপনার এটা জল সিনথেসাইজার, এটা কত সালে? এটা 2016, 15-16 এরকম লেখা আছে ওইগুলো। তারপর স্থাপত্য স্টেশন, অনেক বইগুলো বাঁধানো শুনে, এগুলো কি সব কলকাতা থেকে নাকি? হ্যাঁ, সব বেশিরভাগ পাঠক থেকে বইগুলো। আচ্ছা, বাহ, পাঠক থেকে। তারপরে এটা কবিতা আশ্রম থেকে, ধরে রাখি পারাবত মিশন। আচ্ছা, এটা কত সালে? এটা আপনার 2019। আচ্ছা। তারপর ড্রোন দৃষ্টি,
বাহ, 2022। 2022। এরপরও আরো দুটো বই আছে, যে বইগুলো আছে। আরেকটা বই দেখিয়ে দিই, এই যে দর্শন মিনারটা দেখে নিন। এই যে, এইটা এটা হচ্ছে আপনার গৌতম মণ্ডল, মানে আদম থেকে প্রকাশিত। আচ্ছা, বাহ, এবং আমার খুব সৌভাগ্যের যে পাঠক আমার তৈরি হয়েছে। ব্যাপার হচ্ছে, আমার কবিতার ক্ষেত্রে প্রথম দিকে যে ধরনের কবিতা লিখতাম, কবিতা তো কবিদের ট্র্যাক চেঞ্জ হয়, মানে কবি তো নিরন্তর খনন করে যান। তো সেই আবিষ্কার বা খননের মধ্য দিয়ে কবিতার বিষয়বস্তু এবং সঙ্গে তার মানে প্রকরণের দিকটাও, দুটোই, তার বিষয়বস্তুর দিক এবং প্রকরণের দিক এবং উপস্থাপন ভঙ্গি সবই পরিবর্তিত হয়, কারণ পরিবর্তন পাঠকও চান, নতুন কিছু চান। যদি কবি আত্মসন্তুষ্টিতে ভোগেন বা ধারাবাহিকভাবে একই ধরনের কবিতা লিখতে মানে কবি লিখে যান, আবার প্রকাশিত হয় না, নিজেরও ভালো লাগে না, নতুন নতুন কিছু মানে না, গ্রহণযোগ্যতাও হারান কবি পাঠকের কাছে। তো আমার ক্ষেত্রে সেটা হয়নি। যদিও আমার পাঠক সীমিত, কারণ আমার চর্চাটা কি বলবো, বলা চলে কবিতার ভাষায় যদি বলতে হয় যে আবহমান এবং প্রবহমান দুটোকেই সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে একটা ধারামুক্তির প্রয়াস, এটা আমি কবিতার ক্ষেত্রে সবসময় বিশ্বাস করি এবং এটাকেই আমি অনুসরণ করি বা লালন করি। বাহ, শুনি আপনার কবিতা শুনি। সম্প্রতি কবিতা যেমন খুশি পড়ুন। তাহলে আমার প্রথম কবিতা, হ্যাঁ ভ্রূণের জন্য। ফু দিয়ে মোমবাতি নিভিয়ে ফেলার প্রয়াসকে সার্থক মনে হলেও এ মম চিরজ্বলন্ত। এক জ্বলন সহস্র জ্বলনের জন্ম দেয়, আলো হয়ে এগিয়ে আসে অন্ধকার। আমাদের সাধনার সালফার জ্বলে ওঠে চিরকাল। এখন অসুখ যাত্রা আমাদের, নিয়ে গেছে বারুদ, মেঘ আর সমঝোতা করবে কতকাল। ইলেকট্রন প্রোটনের মুখোমুখি সংঘর্ষে জ্বলে উঠবে নাকি বজ্র। আপোষ নয়, নাম বদলে ঘরে ঘরে নামুক বৃষ্টি, ধুয়ে যাক তঞ্চকতার কাই। এ দেশে এ চরাচরে একটি হ্যাঁ ভ্রূণের জন্য মহাবিদ্রোহ, মহাসংগ্রাম চিরকাল। বাহ, সুন্দর, অসাধারণ। শুনি কটা কবিতা শুনি, ভালো লাগছে বেশ আপনার। পরের কবিতা, জলত্ব ত্যাগ করি না। সারা জীবন ধরে জলের তপস্যা করি। জল থেকে নিজেকে এগিয়ে রাখলে হই উত্তর পুরুষ। অনেক পলিথিন, রাসায়নিক পেট্রোলিয়াম এসে মিললেও জলত্ব ত্যাগ করি না। ব্যবচ্ছেদ করে দেখো, স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন একটি তরল জীবনে জীবন যোগ করে গড়ে তোলে জীবনপুর শিরোনাম। সেখানে তালসারির জলের সঙ্গে বলে কথা, লিপ্ত পদ আর ঠোঁট জলজ চুম্বন করলে দাদা ঠাকুর অচলায়তন থেকে অমোচন করে দেন। বাহ, নমস্কার। বাহ, সুন্দর। তো গৌতম দা, আপনি কি কবিতা পাঠ করছেন? করুন, তার আরেকটু পড়বেন, একটু পড়ুন। আর পড়বো? চাটাও আছে, হ্যাঁ, চাটাও খাবে। আমি আমার এই
দর্শন মিনার থেকে দু একটা ছোট ছোট এই বইটার একটা বড় বৈশিষ্ট্য 5 পংক্তির কবিতা। সব কবিতাগুলোই 5 পংক্তি এবং এক একটা পংক্তি স্বতন্ত্র কবিতা হতে পারে, আবার 5টি পংক্তিতে একটা এমন অন্যয় আছে, আন্ডার কারেন্ট আছে, যে সব মিলিয়েও একটি কবিতা। দর্শন মিনার এই কবিতাটাই পড়ি। বহুতল নিয়ে দাঁড়িয়ে থাকে, প্রতিটি তলে আলাদা আলাদা অবস্থান। বাহ, সিঁড়ি ভেঙে ভেঙে উঠলে আমারও উচ্চতা বাড়ে। দর্পণে এগিয়ে আসে 360 ডিগ্রি ভালোবাসা। যেদিকে তাকাই আকাশ মহাকাশ ছুঁয়ে থাকে। বাহ। আসলে প্রচুর এর মধ্যে কবিতা রয়েছে। মুখোশ। বাঘমুন্ডির চড়িদার কি সৌভাগ্য, ছৌ মুখোশ করে নির্মাণ। মুখোশ আসলে চরিত্রের পরিপূরক। ছৌ মুখোশে সাজাই বসবার ঘর, সাধনা ঘর। কৈলাস দুর্গা মুখোশের নদী উচ্চারণ দেখে। ঘরের দুর্গাকে উচ্চাসন থেকে টেনে নামালে শুধু অভিমান নয়, ছৌ মুখোশে আগুন নদী বয়। বাহ, অসাধারণ। আচ্ছা গৌতম দা, হ্যাঁ, বলুন। আপনি তো, আমরা একটু মানে শুনতে চাই একটু আপনার আলোচনা, যে পুরুলিয়ার যে সাহিত্য চর্চা এবং সেখানকার যে সাহিত্যের ধারা, সে সম্বন্ধে কিছু কথা বলুন। এবং এখন কেমন সাহিত্য চর্চা হচ্ছে? ইদানিং তো হচ্ছে, পুরুলিয়া অনেক ছেলে মেয়ের সঙ্গে আমার যোগাযোগ আছে, তারা বেশ ভালো লিখছে নতুনরা। আপনি একটু সেই সম্বন্ধে কিছু বলুন, বা মানে শুরু সম্প্রতি থেকে, রচনা কি না শুরু থেকেই বলুন একটু। পুরুলিয়া বললাম তো, এখানে সঙ্গীতও তো যখন সঙ্গীত রূপে অর্থাৎ তাল লয় সুর সহযোগে পরিবেশনের আগে ওটা কবিতাই লেখা হয়। হ্যাঁ, কবিতাই লেখা হয়। মানে কথাটা তো কবিতাই, এক ধরনের তো কবিতাই। পরে তো তাল লয় সুর সহযোগে যখন গীত হয়, তখন সেটা গান হিসেবে বা সঙ্গীত হিসেবে আমাদের সামনে আসে। তো সেই নির্মল দা আছেন মনে হয় না, হ্যাঁ, নির্মল হালদারের সঙ্গে আলাপ করে। সেই হিসেবে যারা অনেক বিখ্যাত কবি রয়েছেন, যারা বাংলা ভাষাকে শাসন করছেন এখনো, আমি তো প্রথমেই তো উচ্চারণ করব কবি মুকুল চট্টোপাধ্যায়। অসাধারণ একজন কবি ছিলেন, প্রচণ্ড প্রশ্রয় পেয়েছি তার কাছ থেকে। জিরাফ বলে একটা পত্রিকা সম্পাদনা করতেন। আচ্ছা, হ্যাঁ শুনেছি। একাধিক কাব্যগ্রন্থ। হুম, মানে কি বলবো, বাংলা কবিতাকে একসময় তিনি যতদিন 2014-তে তিনি আমাদের ইহলোক ত্যাগ করেছেন, কিন্তু অসাধারণ কবিতা রচনা করেছেন এবং বাংলা কবিতা তথা পুরুলিয়ার কবিতা চর্চার ক্ষেত্রে তিনি অবশ্যই অগ্রগণ্য একজন। কবি মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়, যিনি কেতকী পত্রিকা সম্পাদন না করে থাকেন। তো উনি যদিও এখন শারীরিকভাবে ততটা সুস্থ নন। হ্যাঁ, তার দুই যোগ্য সন্তান বিপ্লব গঙ্গোপাধ্যায়, নীলোৎপল গঙ্গোপাধ্যায়, তারা পত্রিকাটা চালিয়ে যাচ্ছেন এবং খুব সাফল্যের সঙ্গে এবং দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছেন। যদিও পত্রিকা করাটা খুব কঠিন, লিটল ম্যাগাজিনের অবস্থা তো জানেন, ফাইন্যান্স একটা বড় দিক, এবং আমি জানি ওনারা দুজনেই মানে চাকুরিরত, ফলে ওনাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়েছে পত্রিকাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের কথা বলছিলাম, যে তার যে ভার্সেটাইলিটি, মানে দুটো দিক, একটা হচ্ছে যে মান্যচলিত ভাষায় কবিতা লেখা, আর আরেকটা যেটা দিক সেটা হচ্ছে যেটা মানে বলা চলে সব কিছুকে ছাড়িয়ে গেছে। পুরুলিয়ার বুকে বাংলা কবিতার একটা নতুন ঘরানা যিনি তৈরি করেছেন, সেটা হচ্ছে পুরুলিয়ার যে ঝাড়খণ্ডী উপভাষা,
মানে মানভূমা ভাষা যাকে বলা হয়। তো সেই ভাষায় যে এত উৎকৃষ্ট মানের কবিতা লেখা যায়, এবং এই কবিতাগুলো যখন তিনি মানে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে হুম মানে প্রান্তিক মানুষকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে তারা কিভাবে অবহেলিত, সামাজিক দিক থেকে কিভাবে অবহেলিত, তার যে মানে বাস্তব চিত্রটা, সেই বাস্তব চিত্রটা কেমন ভাব হয়েছিল, এবং তাদের মধ্যেও যে বিদ্রোহের আগুন ছিল, এই আহ, অ- অসুখ পরিস্থিতিটাকে, সময়টাকে উত্তীর্ণ হওয়ার, তার একটা মানে সেই সময়কালের একটা প্রকৃষ্ট দলিল বলা চলে সেই মানভূম ভাষায় লেখা তার কবিতার বইগুলো, বিশেষ করে মাঠ ভাতের লড়াই, এই যে আমাদের অস্তিত্ব রক্ষার যে লড়াই, সেই লড়াইটাকে এই কবিতাগুলো অনেকটাই প্রতিনিধিত্ব করেছে। মানে তিনি দেখিয়ে দিয়েছেন যে আঞ্চলিক ভাষাতেও যে উৎকৃষ্ট মানের কবিতা রচনা করা যায়, এবং সমাজকে, এই যে কবিকে বলা হয় যে সমাজের যে একটা মানে অংশ, হ্যাঁ মানে তার সামাজিক যে দায়বদ্ধতা, এটা তো থাকেই, সামাজিক জীব হিসেবে একটা দায়বদ্ধতা থাকে। আপনার এই কথাটাই আমাকে একজন বিশিষ্ট সাহিত্যিক ইদানিং বলছে যে ইদানিং সমাজের কথা সাহিত্যে উঠে আসছে না আমাদের, আর চারপাশে যেগুলো ঘটছে। ব্যাপারটা হচ্ছে, দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে তো সমাজ ভাবনাটাও বদলায়, বৃহত্তর ভাবনা বদলায়। মানে কবিরা শুধু মানে কি বলবো, সমাজটা যখন বৃহত্তর হচ্ছে, তখন এই যে যখন তিনি সমকালকে তুলে ধরছেন, কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে, কোন আহ, পরিবেশে তিনি রয়েছেন, সেই পরিবেশটা তার কবিতায় উঠে আসে না, এটা কখনোই হয় না। যারা সচেতনভাবে চেষ্টা করেছিলেন আমাদের বাংলা কবিতার জন্মলগ্নে, যে চর্যাপদ, তারা তো একটা ধর্মীয় অনুশাসন তৈরি করতে চেয়েছিলেন। যারা সিদ্ধাচার্য, বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য, তাদের একটা সাধনার সঙ্গীত তৈরি করতে চেয়েছিলেন, সাধারণ মানুষকে দূরে রেখে কুহলিকা ভাষায় একটা তারা মানে যেটাকে সন্ধ্যা ভাষা বলা হয়, বা সন্ধ্যা ভাষাই বলা হয়, সেই ভাষায় তারা কবিতাটা লিখতে চেয়ে, মানে ওইগুলোকে গান হিসেবে রচনা করতে চেয়েছিলেন। কিন্তু এগুলো আবার উৎকৃষ্ট মানের কবিতাও হয়ে গেছে, এবং সমকালকে ওই নবম দশম শতাব্দীকে যদি জানতে হয়, তাহলে সেগুলো সামাজিক দলিল হিসেবেও কাজ করে। ফলে কবিরা এটা এড়িয়ে যেতে পারেন না। তিনি যে পরিবেশে, যে সময়কালে কবিতা লিখছেন, পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক, সেটা আসেই, এটাকে কেউ এড়িয়ে যেতে পারেন না। বিশুদ্ধ মানে শুধু তিনি বসে বসে, না, আমি কি বলছি, এই সময়ের কথা সেটা আপনি বলেছেন, সেই সময় ছিল, আমি এই সময়ের কথা বলছি, এই সময়ে যে মানুষের একটা প্রতিবাদের কথা, বা মানুষের সমাজের যে সামাজিক অবক্ষয়, সেইভাবে খুব কম লেখায় উঠে আসছে। আর সেইভাবে তো এখন ব্যাপার হচ্ছে আমাদের ভোগবাদ সংস্কৃতি, এই যে ভোগবাদ সংস্কৃতি, হ্যাঁ, ভোগবাদ যে সংস্কৃতি বা বস্তুবাদ সংস্কৃতি, সেই সারা ধনতান্ত্রিক দেশগুলো, তাদের তো একটা মোটোই থাকে যে কি করে আরো অর্থ অর্জন করা যায়, হ্যাঁ, এই এবং মানুষকে ভুলিয়ে রাখা অন্য কিছু দিয়ে, বা মগজ ধোলাই জগৎ। আপনি একই সময়ে দুটো মানুষ জন্মেছিলেন 2.5 বছরের ব্যবধানে। রবীন্দ্রনাথের কবিতা দেখুন, বিবেকানন্দের দর্শনটা দেখুন। তারা বিবেকানন্দ 10 বছর ধরে পরিব্রাজক হিসেবে কাজ করেছেন, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীটাকে জানতে চেয়েছেন, তার দর্শনটাকে জানতে চেয়েছেন, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিস্থিতিটাকে জানতে চেয়েছেন। তারপরে ভারতবর্ষকে মূল্যায়ন করেছেন তিনি, উত্তরণে পথটা দেখিয়েছেন যুব সমাজকে তৎকালীন। তাহলে কবির ক্ষেত্রে হাতের কাছে আমাদের এখন আমাদের ওইভাবে পরিব্রাজক বৃত্তি করতে হয় না। আমাদের মিডিয়া বা বিশেষ করে যেসব মাধ্যমগুলো, ইলেকট্রনিক মিডিয়া, সেটা আমাদের হাতের কাছেই অনেকটা এনে দেয়, এবং ঘরে বসেই সেই কাজটা অনেকটাই সারতে পারি। তো কিন্তু সমকালকে আসছে,
সমকাল কেন আসবে না? আসছে কবিতার মধ্যে। আমি এক্ষুনি আমার একটা কবিতাই আমি পড়ে আপনাদের শুনিয়ে সেটাকে উদাহরণ হিসেবে রাখতে পারি। একটু কবি তো একজন বিক্ষক, সমাজ বিক্ষক, রাজনৈতিক সব কিছু, কিন্তু দায়বদ্ধতা মানে তিনি একদম সমাজ সংস্কারের ভূমিকাটা পালন করবেন এরকম দায়বদ্ধতা কারু মধ্যেই নেই। কিন্তু কবি এড়িয়ে যান না তার ব্যাপকভাবে তার কবিতা স্টাডি করুন, জার্নি করুন। আমাদের নির্মল হালদার বলুন, যে নির্মল হালদারের কথা আপনি বারবার বলছেন, দেখবেন নির্মল হালদারের কবিতায় তিনি প্রথম থেকে যে কাব্যগুলো সৃষ্টি করছেন এবং আজও পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা বৃহত্তর অংশ জুড়ে আছে সামাজিক আন্দোলন প্রেক্ষাপট। একটা মানে সরাসরি তিনি একজন প্রতিবাদী ভূমিকায়, যেটা রাজনৈতিক নেতা করে থাকেন বা যারা দেশ চালান তারা করে থাকেন এরকম বাঁচ, কিন্তু তার কবিতায় প্রচ্ছন্নভাবে প্রতিবাদ আছে। আমাদের দিলীপ বন্দ্যোপাধ্যায়ের কবিতাগুলো দেখুন। দিলীপ বন্দ্যোপাধ্যায় তার কিরম প্রান্তিক জীবনকে তিনি তুলে ধরছেন এবং একটা বিদ্রোহী সত্তা, প্রতিবাদী সত্তা সেখানে একটা কাজ করছে। আছে, নেই কেন? অবশ্যই রয়েছে। এখনকার যারা কবিতা লিখছেন, আপনি বিপ্লব গঙ্গোপাধ্যায়ের কথা ভাবুন, তিনিও প্রতিবাদী কণ্ঠ আছে। তবে হ্যাঁ, সরাসরি আক্রমণ নয়। সুকান্তের যুগ তো পার হয়ে গেছে। কবি সুকান্ত তিনি সরাসরি না, আমি বলছি না যে একেবারেই লেখা হচ্ছে না, খুব কিন্তু কম লেখা হচ্ছে। অনেকেই ভীষণ সচেতন ভাবে এড়িয়ে যাচ্ছেন। না, ব্যাপারটা হচ্ছে কবিতা সচেতন ভাবে এড়িয়ে যাচ্ছেন কেউ কেউ হয়তো, কিন্তু আপনি আমাদের বাংলা সাহিত্যে এড়িয়ে যাচ্ছেন ব্যাপারটা হচ্ছে ক্ষেত্রটা তো বৃহৎ হয়ে গেছে। হ্যাঁ, কবিতার যে ডাইমেনশন গুলো চেঞ্জ হয়ে গেছে। তো সেই ব্যাপারটাতে তারপরে কবিতা তো অনেক সময় ফরমাইশেও লেখা হয়, সেখানে সেই লেখার মধ্যে হয়তো তাকে অনেক সময় সচেতনভাবে এড়িয়ে যেতে হয়। কিন্তু আখেরে কিন্তু কবি একদম একটা স্বাধীন সত্তা, তার মধ্যে একটা বিদ্রোহ রূপ, মানে কবি তো অসুন্দরকে সুন্দর করেন। যাই বলুন, একটা সামাজিক বার্তা থাকেই, দেশের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে একটা সামাজিক বার্তা, অসুন্দর কে সুন্দর করার একটা প্রবণতা। কবিতাই তো পথ দেখান। ফলে এই পথ দেখানোর কাজটা যখন করছেন, তখন তিনি সমকাল এর রাজনৈতিক প্রেক্ষাপট বলুন বা সমাজের অসাম্য, দুর্নীতি, ভ্রষ্টাচার সবই এসে যায়। সেটা হয়তো প্রতীকীভাবে আসে, সরাসরি নজরুলের মতো বা আমাদের সুকান্তের মতো বলছেন না, কিন্তু বলছেন, বিদ্রোহী সত্তা বলছেন। এখনো এই যে জার্নিটা আমরা করছি বিগত 2 বছর ধরে, যে সব কাণ্ড ঘটছে সামাজিক তারপরে দুর্নীতি, ভ্রষ্টাচার, সেগুলো নিয়ে কি কবিতা লেখা হচ্ছে না? কবিতা তো লিখছেন এবং সংখ্যাও হচ্ছে। আমি এই যে করোনা পিরিয়ডটায় দেখুন, করোনা নিয়ে একটা সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে যে আলোড়ন হয়েছে, সেই আলোড়নের প্রচুর কবিতা লেখা হয়েছে। মানে ইতিহাসকে ধরে রাখছেন তো তারা। শুনি আপনার কবিতা, শুনি এবার কটা। চাটা খান, চাটা খেতে করুন। আপনি তো প্রচুর লেখেন দেখছি বাবা। আমি মানে আমার তো কবিতাটাই হচ্ছে আসলে এখন যেহেতু চাকরি জীবন থেকে অবসর হয়ে গেছে, আরো বেশি সময় যখন কবিতা আসে লিখি মানে। এবং এবারও প্রায় পুজোর সংখ্যায় 75টা বা তারও অধিক পত্র পত্রিকায় লিখেছি। লিখছি আর কি, আসছে লেখা এলে লিখি, না হলে ওই অবকাশটাও জানি কবিদের দরকার। মানে কবিকে কবিতা লেখার ওটাও তো দরকার। এটা এই পুজো সংখ্যাতেই একটি পত্রিকায় বেরিয়েছে, সাহিত্য বনানী বলে পত্রিকা। কবিতা তো আছে আসলে পরিমিত মিতবাক শিল্প। একটি বাড়তি কথাও কবিতায় কিন্তু বলা চলে না। কবিকে শব্দ প্রয়োগের বর্তমান কবিতা তো মেদবিহীন স্লিম কবিতা, এবং কবিতা সবসময়
তার যদি মননের কবিতা যদি হয়, প্রজ্ঞা মননের কবিতা হয়, তাহলে কবিতা কিন্তু কথনধর্মিতা ত্যাগ করে মননের দিকে বেশি পা বাড়াচ্ছে, যার জন্য কবিতার পাঠক মানে আপনি প্রচুর পাবেন না। কমে যাচ্ছে। হ্যাঁ, কবিতা পাঠক কমে যাচ্ছে না বলবো না, ধরুন আবৃত্তির যোগ্য যেগুলো কবিতা, যারা শিল্পীরা বেছে নেয়, আবৃত্তি শিল্পী বা বাচিক শিল্পীরা, তারা মানে দীক্ষিত হ্যাঁ, পাঠক কিন্তু কম। হ্যাঁ, দীক্ষিত পাঠক কবিতা কিন্তু বিষয়বস্তু কবিতা সত্যি অধুনান্তিক কবিতা বা বর্তমান যে কবিতা চর্চা করছে, আপনি সেই স্কুল বা কলেজের পড়ার জ্ঞান নিয়ে, যেটা সিলেবাসে ছিল সেই পড়াটা নিয়ে যদি আপনি এখনকার কবিতা পড়তে চান, তাহলে আপনি আঘাতপ্রাপ্ত হবেন বা আপনার কাছে দুর্বোধ্য অবদ্ধ দুটোই লাগতে পারে। সেজন্য পাঠক খুব আপডেট থাকতে হয়। এই যে কবিতার যে যাত্রাপথটা আজকে 1000 বছরের পুরো, এবং বিশ্ব কবিতার যে যাত্রাপথ, সেই যাত্রাপথটা কম বেশি হলেও কবিকে এবং গৌতম দা, আপনি যে কথাটা বলেন সেটা সূত্র ধরেই বলি, সেই জন্য কবিতার বইয়ের বিক্রিও কিন্তু কম মনে হয়, শুধু পাঠকরাই, কবিরাই মনে হয় বই কেনে না। আমি তো দেখলাম যে আপনি দেখবেন এই যে সোশ্যাল মিডিয়া, তার মধ্যে এই যে আমাদের বিশেষ করে ফেসবুকে দেখবেন প্রচুর পাঠক আছে। আপনি একটা কবিতা পোস্টালেন মনে করুন, আপনি দেখছেন যে হয়তো 30টা বা 40টা লাইক পেলেন, হ্যাঁ, বা হয়তো 10টা 15টা আপনি মন্তব্য পেলেন, কবিতাটার বিষয়ে কেউ মন্তব্য করেছে। তো আপনাকে খুঁজতে হবে যে এইগুলোর মধ্য থেকেই যারা কবিতা সত্যি সত্যি পাঠক কিনা, হ্যাঁ, সেটাও আপনি বুঝতে পারবেন। সেটা তো কিছুদিন জার্নি করলেই, ফেসবুক ঘাটাঘাটি করলেই সত্যি সত্যি কবিতা মধ্যে কারা কবিতাটা সময় হয় না, এত পরেও দেখবেন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রচুর মানুষ লাকি দেখছি, লাকি লিখছেন, শুভ সকাল, শুনছি রান্না করতে করতে। হ্যাঁ লাকি, দেখো গৌতম দা এসছেন, সঙ্গে থাকো, প্রশ্ন থাকলে করতে পারো। জানালাম। চৈতালি বক্সিও দেখছেন আমাদের সঙ্গে, উনিও একজন কবি, ভালো লেখেন। তো দেখবেন এর অন্তরালো অনেক পাঠক আছেন যারা কোনো মন্তব্য করেন না, কিন্তু আপনার কবিতাটা পড়ে, আপনাকে ফলো আপ করে। ফেসবুকে এই সুবিধাটা দিয়েছে যে বই প্রকাশ হলো না হলো, কবিতা তো আপনাকে হয়তো আপনি কোনো একটা অনুষ্ঠানে গেছেন, হয় আপনাকে চিনলো অথবা চিনে আপনার সঙ্গে পরিচয় করলো না, কিন্তু আপনার কবিতার সঙ্গে তার পরিচয় আছে। আপনি হয়তো জানেন না, কিন্তু তার কবিতা দিয়েই আপনার আইডেন্টিটিটা তৈরি হয়েছে, ওর সাথে একটা যোগসূত্র তৈরি হয়েছে। সাউন্ড সিস্টেম আসছে না বলছে, কি হলো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। তাই একদম তারা কিন্তু কবিতাটাকে ভালোবেসেই, কবিতাকে ভালোবেসেই তারা কিন্তু আপনার কবিতাটা পড়েন। এরকম প্রচুর পাঠক আছে। পরবর্তীকালে হয়তো কোথাও তিনি দেখা হলে মন্তব্য করেন এবং আপনার বই চেয়ে নেন অথবা কিনে ফেলেন। আচ্ছা, এরকম অনেক আছে। এবং সব থেকে বড় কথা, আমি দেখেছি যে আমাদের এই যে ফেসবুকের যে মাধ্যমটা, একটা সুবিধা, অনেক ভালো কিছু আছে, অনেক আসছে না সিস্টেমে, ছবি আসছে, সাউন্ড সিস্টেম পুরোপুরি একটু প্রবলেম হচ্ছে, কি জানি সিগন্যালে গন্ডগোল আছে নাকি। আমাদের সঙ্গে রয়েছেন অসিত বরণ দাস। অসিত দা একজন খুবই বিরক্ত মানুষ। আর অসিত দা দেখুন, আপনার কিছু প্রশ্ন করতে পারেন। গৌতম দা রয়েছেন। হ্যাঁ, তো কোন কবিতা আপনার কথা মতো কবিতা পড়ছি। আসলে কবিদের কাছে শেষ আশ্রয় হচ্ছে কবিতা। কবিতাটাই তার কাছে প্রধান। তো সেই নিরিখেই আমার কবিতা, সম্প্রতিকালে প্রকাশিত কবিতা। ভরে ওঠে গমনাগমন, সাধারণ তাপমাত্রার পনিরের মতো তোমার হৃদয়, ওতেই আমার স্বাচ্ছন্দ্য চলাচল, ওকে ফ্রিজিং করো না। রাত্রির নির্জন স্ট্রিটে বাম অলিন্দ থেকে ঝরে পড়ুক সাদা কাঠ চাপা, ডান অলিন্দ থেকে রক্ত রং, ওতেই আমার সবুজ চলাচল।
একটি অধীর প্রতীক্ষাকে সমীহ করে উতল শীতল বাতাসের মতো তুমি এগিয়ে আসো। পৃথিবীও কখনো শূন্য থাকে না, প্রতীক্ষা পূরণে এগিয়ে আসে অনিবার্য ভালোবাসা। তোমাকে দেখি হিমোগ্লোবিন সমৃদ্ধ রক্তে ভরে ওঠে গমনাগমন। বাহ, খুব সুন্দর, বেশ স্মার্ট কবিতা। আরেকটি পুজোর সংখ্যায় প্রকাশিত কবিতা, এই নরেশ দাস একটি খুব ভালো পত্রিকা করেন, তাকমিনা বলে একটা পত্রিকা করেন, সেই পত্রিকায় বেরিয়েছে এটা। কবিতার শীর্ষ নাম ফাটা জিন্স। ফাটা জিন্সের চল বাড়ছে দিন দিন, এইসব অনুবীক্ষণ দিয়ে তল অতলের তারানা গাওয়া যায়। মায়ের চোখে চালসে, বাইফোকাল পড়বেন না, আমার দিকে এগিয়ে দেবেন সুচ সুতো। আমি শুধু সুতো গলিয়ে দিই, সেই সালফারে মা পৃথিবীর বোতাম ঘর বাঁধেন। সেই সৃজনে আমাদের নিশ্চিন্ত বসবাস। আনুভূমিক কিংবা উল্লম্ব যাই বলো, এই রানসেলাইয়ের সোনালী চতুর্ভুজে মানাগ্রাম থেকে ছিটকুল হয়ে ইসরো কেমন দাঁড়িয়ে থাকে টান টান। মেট্রোর ভেস্টিবিউল ওই ফাটা জিন্সের ভেতর ভেতর 1 নম্বর অথবা 8 নম্বর গেট। সুবিধে মতো নেমে হাঁটা দেওয়া যায়। মা সাঁকো বাঁধেন, জানালায় পর্দা বেঁধে স্বপ্ন আটকান না। বাহ, খুব সুন্দর। গৌতমদা, আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে যে কবিতা সৃষ্টির প্রকরণ নিয়ে কিছু বলুন। কবিতা আপনার কাছে কিভাবে আসে? কবিতার কি কোনো নির্দিষ্ট ক্লাস হয় বা পদ্ধতি হয় আছে বলে আপনার মনে হয় কবিতা সৃষ্টি? প্রথম এবং শেষ কথা, একজন কবিকে বলুন বলুন। একজন কবিকে খুব ভালো পাঠক হতে পাঠক হয়। হতে হবে, একদমই তাই, পড়তে হবে। তিনি যত না কবিতা লিখবেন তার চেয়ে ধারণ করবেন বেশি। এই ধারণ করার আমাদের সঙ্গে একটু সহনশীলতা, ইন্টারাপ্ট করছি, রূপালীদি রয়েছে, রূপালী মুখার্জি লিখছেন অভিনন্দন কবিকে। হ্যাঁ, রূপালীদি খুব ভালো লেখালেখি করছেন। ধন্যবাদ দিদি, খুব ভালো থাকবেন। আমারও নমস্কার। দিশারিদা মিসেস। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে দেখবেন আপনি যখন কবিতা, আপনার সব কবিতা ভালো লাগবে না, আপনার একটা ক্লাস তৈরি হতে হবে, একটা নির্দিষ্ট ট্র্যাক তৈরি হয়ে যাবে। দেখবেন ম্যাগাজিন, তো একটা ম্যাগাজিন 500 জন কবির কবিতা ছাপছে, আপনার সবার কবিতা কি পড়তে ভালো লাগে? ভালো লাগে না। ভালো লাগে। আপনার যার কবিতা পড়তে ভালো লাগে, আপনার একটা পাঠক মন তৈরি হয়ে যায়। যে কোন পাঠক মন আপনাকে তাগিদ জাগায়, যেটা আপনাকে যোগাবে না, জাগাবে। হুম ওই যে ফুলকিটা, হুম ওই ফুলকিটা দেখবেন আপনি পড়তে পড়তেই না। কবিতাটা তো আসলে কবিতা খুব বড় বিক্ষোভ তো, হুম মানে আমাদের মানুষ হিসেবে প্রত্যেক মানুষেই একটা থার্ড আই আছে, অভিলোচন আছে, যেটাকে অভিলোচন বলা হয়। সেই থার্ড আইটা, দুটো আই আপনি দেখেন, আর তৃতীয় আইয়ে আপনি পর্যবেক্ষণ করেন, যেটাকে অন্তর্দৃষ্টি বা রেট্রোস্পেকশন বলা হয়। সেই অন্তর্দৃষ্টি থেকে যে কবিতা আসে, একটা বিশেষ মুহূর্তে আপনার একটাই ফুলকি আসে, দেখবেন একটা লাইন আসে বা কিছু শব্দবন্ধ আসে, এবং সেইটা আপনাকে ভাবায়। সেই পরিস্থিতিটা নিয়ে আপনি বুন হয়ে থাকেন, কিছুক্ষণ বসে থাকেন, আপনার একটা ভালো লাগা, তারপরে ভালোবাসাটা আসে এবং সেটাকে আপনি শব্দবন্ধ করেন, চটপট লিখে ফেলেন। এই লেখার অনুশীলনটা কিন্তু কবির খুব দরকার হলে পকেটে ডায়েরি অথবা এখন তো মোবাইল নোটসেও টাইপ করা যায়। হ্যাঁ, আপনাকে লিখে রাখতে হবে, কারণ আপনার ওই ভাবনাটা কিন্তু ফ্লাকচুয়েট হয়ে যাবে। যখন একটা নতুন পরিস্থিতির সামনে যখন যাবেন, দেখবেন আপনি ওই ভালোবাসাটা, একান্ত কবিতার জন্য যে ভালোবাসাটা, সেটা সরে গেছে। সেই জন্য কবির উচিত সেই মুহূর্তেই সেই
একটা লাইন বা দুটো লাইন যেটা এসেছে সেটা লিখে ফেলা। এবং আমি যেটা করি আমার ক্ষেত্রে ব্যক্তিগত কারণে, আমি যে অনেক জায়গায় ঘুরে বেড়াই, তো কবিকে সবসময় নবাঞ্চল খুঁজতে হয়। পড়তে পড়তেও যেমন আবার আপনাকে সরজমিনে যেতে হয়, নতুন নতুন জায়গায় নতুন মানুষের সঙ্গে ইন্টারেকশন। হ্যাঁ, সেই ইন্টারেকশনটারও খুব প্রয়োজন আছে। প্রয়োজন আছে। সেটাও আপনাকে কবিতা ভাবনায় ভাবিত করে। ফলে কবিকে একদমই একজন এই কথাটা আপনি বললেন, সত্যি তাই। আমি ভ্রমণ পিয়াসীও আমি এক হতে সময় পারে। ভ্রমণ পিয়াসী দরকার, বিভিন্ন মানুষের সঙ্গে ইন্টারাকশন, হ্যাঁ, দেখার যে ক্ষমতাটা। মানে ভ্রমণ বলতে আমি যে খুব নামি দামি জায়গায় না যেতে না হবে না, সেটা একদমই নয়। নয়। এবং এই কথাটা আমি পরিবেশের সঙ্গে সঙ্গে একদম। আমি যখন সেটা আগে স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে পড়েছি, তখন ট্রেনে করে যাতায়াত করতাম, এত সাবজেক্ট পেতাম, এত মানুষ দেখতাম। এখন হয়ে গেছে সেটা সীমিত, আমার ঘর থেকে সামনেই অফিস, যাওয়া আসা। কিন্তু আমি আমার বন্ধুরা যারা দূরে চাকরি করে, আমি তাদেরকে বলি যে সত্যি আমার খুব ট্রেনে চাপতে ইচ্ছে করে, যারা নিত্য ডেলি প্যাসেঞ্জার করে, যারা সে কবি সময়। নির্মল হালদার বলেছেন যে উনি তো বিবাহ করেন না, অপ্রতদা, তো বলেছেন যে পথের সঙ্গেই আমার বিবাহ হয়ে গেছে। বাহ, হ্যাঁ, পথেই আমার সত্যি তাই। প্রেমিকা, বা পথেই আমার সহধর্মী। এই দেখাটা তো খুব দরকার এই যে বিভিন্ন পথ, মানুষের হ্যাঁ, পথ তো পথ তৈরি করে। হ্যাঁ, খিদে খিদে তৈরি করে। হ্যাঁ, নতুন খিদে তৈরি করে। তো এই বাইরে যাওয়ার খিদেটা একান্তভাবেই দরকার। আমরা ঘরে বসে ডিলাটেন্ট হয়ে টিভি দেখছি, বা ফেসবুকে বা নেট সাফল করে আমরা সময় কাটিয়ে দিতে পারি। সেখান থেকেও অনেক কিছু পাওয়া যায় না তা নয়, কিন্তু আপনাকে মাঝে মাঝে বেরিয়ে পড়তে হবে সরজমিনে চাক্ষুষ করার জন্য, এবং সেখান থেকে আপনার ওই অভিলোচন সব। একজন কবি তো খুব প্রচন্ড কল্পনা বিলাসী হন, এবং প্রখর তার বুদ্ধিমত্তাও জাগে, মানে আছে। আর সঙ্গে তার ওই যে পড়াশোনাটা, এই যে বীক্ষণ ক্ষমতা, হ্যাঁ, জগৎ এবং জীবনকে। দেখুন, পৃথিবীতে আমি বলতে পারি এত একটা শৃঙ্খলাপরায়ণ পৃথিবী। হ্যাঁ, সেই আপনি কবিতাও তো একটা প্রচন্ড ডিসিপ্লিনড, তো কবিকেও ডিসিপ্লিনড হতে হয়, এবং জগৎ জীবন থেকে আপনি আহ, সেখান থেকে নিচ্ছেন সেই শৃঙ্খলাটা, সেই বন্ধনটা। হ্যাঁ, শৃঙ্খলা মানে আমি বলতে পারছি কোনো না, বন্ডেজ কবি থেকে নয়। ডিসিপ্লিন হলে, তারপর আপনি একটু হ্যাঁ, একটু বাউন্ডুলে, একটু বোহেমিয়ান না থাকলে তো কি হবে? এই তো বাউন্ডুলে বোহেমিয়ান, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু হ্যাঁ তারা হ্যাঁ ডিসিপ্লিন। হ্যাঁ, ভেতরে তারা ভেতরে যখন লিখছেন লেখাটার হ্যাঁ, ক্ষেত্রে ডিসিপ্লিন। হ্যাঁ, তারা বৃষ্টিতে ভিজেছিল, জয় গোস্বামী বলছেন, যখন ওটা সিনেমায় হলো, পিকচারাইজেশন হলো, ফিল্ম তৈরি হলো, তখন উনি ওই সৃষ্টির পেছনে বলছেন যে 24 দিন তিনি একটা ঘরে বন্দি ছিলেন, শুধু তার স্ত্রীর সঙ্গে বা ঘরের পরিবেশের সঙ্গে শুধু খাওয়া, প্রয়োজনীয় প্রাতঃক্রিয়াদি, এইটুকুর সঙ্গে যেটুকু দরকার ওই 24 দিন ধরে তিনি ওই কাব্যগ্রন্থে বুঁদ হয়েছিলেন। তাহলে এটা একটা বিরাট সাধনার বিষয়, মানে নিজের মধ্যে ছিলেন বুঁদ হয়ে, তবেই এত হ্যাঁ, অপূর্ব সেটা তো সৃষ্টিটা। অবশ্যই, সেটা তো করতে হবে নিজেকে। সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় যখন লিখেছেন, তিনি 2 বছর ধরে শান্তিনিকেতনে কাটিয়েছেন, 2 বছর ধরে। এবং শুধু তাই নয়, উনি প্রথম আলো লেখার সময় আমি সাক্ষাৎকারে পড়ছিলাম, ন্যাশনাল লাইব্রেরিতে বিভিন্ন জোগাড় করে। অসিতদা লিখছেন যে অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, মূলত কবি গৌতম বাবুর কবিতা ভাবনা বেশ সুন্দর অনুভব। ধন্যবাদ জানাই আপনাদের দুজনকেই। তবে আপনাদের কি মনে হয়, গৌতম বাবুর সকল পাঠক কি ফেসবুকের কবিতা পড়েন, নাকি শুধুমাত্র, দেখতে পাচ্ছি না, একটু ওটা ক্লিক করে দিন, শুধুমাত্র বন্ধুত্বের খাতিরেই লাইক করেন? হ্যাঁ, এটাও একটা ব্যাপার কিন্তু। আমি শুনুন, হয়তো ভুল জানি না, না, না। সিংহভাগ কবি অন্য কবির কবিতা শোনেন এবং পড়েন না, এটাও কথাটা কিন্তু ঠিক। ইদানিং এই গোষ্ঠীদ্বন্দ্ব বা এই ব্যাপারটা কিন্তু আছে, যে খুব যারা নিরপেক্ষভাবে এই জিনিসটা পড়ে। না, শুনুন, ব্যাপারটা হচ্ছে, এটা তো একটা ভাইস ভার্সার বিষয়ও আছে। ধরুন, এটা তো একটা প্রচার মাধ্যম। হ্যাঁ, তো প্রচার মাধ্যম হওয়ার জন্য আপনি আমার বন্ধু পরিচিত, আপনার কবিতাটা, আমি আমার ব্যক্তিগত বলছি যে কবিতাটা পড়ে তারপরেই লাইক দিই, এবং যদি মন্তব্য করার থাকে তাহলে মন্তব্য করি। হ্যাঁ, তো অনেক পাঠকই আছেন যারা হয়তো কবিতাটাও ঠিক মতো, তারা পাঠক না অ্যাকচুয়ালি, আমাকে ভালোবাসেন,
গৌতম রায় দিয়ে একটা লাইক দিয়ে আমার কবিতাকেও হয়তো সময় মতো পড়েন, ওইটা আমি অনেক সময় কি করি সেভ করে রেখে দিই। যদি কোনো দীর্ঘ কবিতা হয় বা দীর্ঘ কোনো প্রবন্ধ হয়, হ্যাঁ, ভালো লাগার বিষয় থাকে, তাহলে আমি ওটাকে সেভ করে প্রয়োজন মতো পড়ে নিই। তো আমি তো বললাম যে ওই লাইকগুলোর মধ্য থেকে কজন পাঠক, কজন প্রকৃত পাঠক, কজন সত্যি সত্যি কবিতা পড়েন, সেটাও দেখতে হবে। ওটা একটা জনপ্রিয়তার মানে মাধ্যম হিসেবেও কিছুটা কাজ করে, সেই হিসেবে বা কবিকে ভালোবেসেও অনেক সময় লাইক দেন। তো সেটাই শেষ কথা নয়, ফিডব্যাকটা কি পাচ্ছি আমি, আমার কবিতা তাকে কতটা প্রভাবান্বিত করলো, সেটা অবশ্যই লক্ষণীয় বিষয়। এটা একজন, আমি তো যে কোনো পাঠককে, আমি কবিতার পাঠককে আমি ঈশ্বর বলে মনে করি। কারণ একজন কবিকে কবির কাছে তিনি কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছেন, তার স্নায়ুকে, কবি তো তার কবিতার আয়ুক্ষয় করে রচনা করেন কবিতা, তো সেই আয়ুক্ষয়ের স্নায়ুটাকে একজন পাঠক হিসেবে তিনি কতটা ধরতে পেরেছেন, এবং যদি একটা শব্দ বন্ধেও তিনি কিছু লেখেন কবিতাটার বিষয়ে, সেটা আমি তো পাঠককে ঈশ্বর বলেই মনে করি, এবং ওইটাই কবির কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। সেটা আপনার একটা কবিতা প্রকাশের পর যদি একজনও কিছু মন্তব্য করে থাকে, সেটাই আপনার কবিতার বড় প্রাপ্তি। তবে এটাও ঠিক অসিতদা যেটা বলে, অনেক ভালো কবিতা দেখি অনেকে পড়েও না, লাইকও দেয় না, হয়তো 2-3 জন লাইক দিল, অনেক ভালো, এরকম এটা অনেক সময় হিংসাবশত, অনেক মানে বলতে নেই, মানে এটা যদিও ফেসবুক লাইভ, না 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 একদমই ঠিক বলছেন, যে কিন্তু আরেকটা জিনিস আপনার সঙ্গে আমার হৃদ্যতা নেই, কিন্তু তখন কিন্তু কবিতার প্রপার জাস্টিস হচ্ছে না। হ্যাঁ, আপনি কবিতাটাকে ভালোবাসেন, পড়ে আপনার অন্তরকেও হয়তো সেটা জাগরিত করেছে বা ভালো লাগার একটা জায়গা তৈরি করেছে, কিন্তু আপনার ব্যক্তিগত একটা হয়তো মনোমালিন্য আছে, সেক্ষেত্রে উনি ওইটা এড়িয়ে যান। কিন্তু ওরা কিন্তু কবিতা পাঠক, আপনার কবিতাকে হিংসে করেন, কিন্তু কবিতাটাকে, আপনাকে হিংসা করুক ক্ষতি নেই, কিন্তু আপনার কবিতাটাকে জাস্টিস করা উচিত আমি বলবো, এবং মনে মনে জাস্টিসই করেন যে আমিও যদি এরকম একটা কবিতা লিখতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, তো এখন কি হচ্ছে, একজন বিখ্যাত কবি একজন সেইভাবে বিখ্যাত নয়, কিন্তু কবিতাটা তার অত্যন্ত মানে একটা সমৃদ্ধ কবিতা, হ্যাঁ, বা ভালো কবিতা। তো সেক্ষেত্রে কি হয়, যদি বড় কবি অনেকেই ভাবেন যে বাবা আমার জায়গাটা দখল করে নেবে নাকি, এরকম একটা লাইক দিয়ে দিলে বাবা প্রচার পেয়ে যাবে, এরকমও হয়, সেই বশতেও তারা এড়িয়ে যান। কিন্তু এটা একজন কবি হিসেবে এই কাজটা করা উচিত নয়, বরং আমি আমার উত্তরপুরুষ আমি যদি বলি আপনাকে, উৎসাহিতই করব। আচ্ছা গৌতম বাবু, আপনাকে আমি যদি বলি যে একজন কবি কি ভালো মানুষ হওয়ার দায় নেই, এবং কবিদের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব, এত ক্ষুদ্রতা, নিচতা, এগুলো দেখা যায় কেন? মানে আমি বলছি না ওভারঅল নয়, আমি বলছি মানে থাকাটা উচিত কি? যে কোনো সৃষ্টিশীল মানুষই তো আমার মনে হয় মহৎ ঋষির মতন। হ্যাঁ, আপনি ব্যাপার হচ্ছে কবিতার জায়গায় কোনো বিরোধ নেই কোনো কবিরই, তারা যে সামাজিক অবস্থানই বা যেখানেই থাকুন না কেন, কবিতার ক্ষেত্রে কোনো বিরোধ থাকে না। না, আপনি বলছেন যে কবির ভালো মানুষ হওয়ার দায় নেই। না, ভালো মানুষ হওয়ার দায় নেই, কবি তো ভালো মানুষ হলে তবেই তো আপনি ভালো কবিতা লিখতে পারবেন। আচ্ছা, প্রথম কথা, প্রথম শর্ত যে আমরা তো একটা গুড হিউম্যান বিং। হ্যাঁ, আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদেরকে অনেক সময় কি করে যায়, আমাদের মনুষ্যত্ব থেকে দূরে, আমার ভোগবাদ সংস্কৃতি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার মানসিক মানে মানুষ হিসেবে আইডেন্টিটিটাকে সরিয়ে দিচ্ছে। সে আমার ঘরে কত দামি আমার হাতে মোবাইল রয়েছে, কি ধরনের আমি পোশাক পরেছি, কোন বাড়িতে কীরকম বাড়িতে, মানে তার সামাজিক স্ট্যাটাস, তার সুযোগ সুবিধা কি আছে, এগুলোকে যদি আমি বড় করে দেখি, ভোগবাদ সংস্কৃতি তো ওইটাই, আমাদের বিজ্ঞাপনগুলো কি হয়, আমাদের চোখের সামনে না চায় আমাদেরকে প্রলুব্ধ করে। কিন্তু অনেক সময় কি হয়, আমরা সেইটার দ্বারা, আমি হয়তো কবিতা লিখে ও আমার পরে এসে বড় বড় সম্মানের অধিকারী হয়ে গেল, অতএব আমি ছোট কবি হয়ে রয়ে গেলাম, অথচ দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করছি, আমি গুরুত্ব পাচ্ছি না।
এরকম। আচ্ছা, এই পাওয়া পাইর ব্যাপারটা নিয়ে আমার প্রশ্ন, কবিতা লিখে কি কিছু পাওয়ার আছে? সব থেকে বড় যে নিজের যে আত্মতৃপ্তি পাওয়া, সেটাই তো আমার আমার মনে হয় যে একটা প্রাপ্তি আছে। হ্যাঁ, কিন্তু এখন আপনি যেটা ম্যাটেরিয়ালিস্টিক পুরস্কার দৃষ্টিভঙ্গিতে বা দেখেন, এই অমুক জায়গায় ডাক পেলাম না, অমুক জায়গায়, এগুলো কি খুব ম্যাটার করে? এখন আপনি বিশুদ্ধ কবিতা চর্চা সৈনিক হয়ে থাকেন, যদি চর্চাকারী হয়ে যদি থাকেন, তাহলে আপনার কাছে এইগুলো কোনো ম্যাটারই নয়, আপনার কবিতাটাই শেষ কথা। কিন্তু ধরুন একটা পুরস্কার বা ওটা একটা স্বীকৃতি, তো আপনার ভেতরে তো আপনি কেন লিখছেন, যত পাঠকের কাছে আপনার কবিতা পৌঁছাক, প্রপার জাস্টিস হোক কবিতাটা, হ্যাঁ, এবং সেই কবিতা আরো 10 জন পড়ুক, এটা তো একটা ভাবনা থাকেই মনে। তো এগুলো কি হয়, কিছুটা হলেও কবিকে উজ্জীবিত হিসেবে কাজ করে, আর দায়বদ্ধতাটা বাড়ায়। এটা আবার অনেকেই আছেন যে এগুলোকে তো আখ্যাই করেন না, অনেকে তো বড় বড় সভায় কবিতাই পাঠ করেন, যান না, এড়িয়ে যান। তবে ইদানিং কাব্য, এই যে বড় বড় কার্নিভ্যাল যেগুলো হচ্ছে, মানে প্রচন্ড রকম বিজ্ঞাপিত হয়, তো সেগুলোতে একটা কার্নিভ্যাল মানে একটা কবি সাহিত্যিকদের একটা দেখা সাক্ষাতের সুযোগ হয়, বিনিময়ের সুযোগ হয়। কবিতা চর্চা বলতে গেলে কবিতা তো নির্বৃতির চর্চা। হ্যাঁ, প্রত্যেক কবি একজন সাধক, সেই সাধককে নির্বৃতিটা, তার লোনলি পরিবেশটা একান্ত দরকার, যেখানে তিনি নিজের জগতেই বুঁদ হয়ে থাকবেন, এবং তবেই ভালো সৃষ্টি হবে। আপনার কখনোই যে হুটোপাটির মধ্যে, একটা হুল্লোড়ের মধ্যে, ওই হুল্লোড়ের মধ্যেও কবির একটা নির্ভীতির জায়গা আছে, যেটা তিনি সমস্ত কিছু থেকে স্বতন্ত্র করে নেন নিজেকে। আপনার সঙ্গে আমি কথা বলছি, কিন্তু আপনি যদি সত্যি সত্যি কবিতার ভেতরে থাকেন, তাহলে দেখবেন আপনি আমার কথাগুলো, হ্যাঁ, এই যে মগ্নতাটা, এই যে গ্রস্ত জায়গাটা, সেই গ্রস্ত জায়গাটা থেকে ভালো কবিতা আসে, গ্রস্ততা। আর সঙ্গে আপনি শব্দবন্ধ, যেটা আপনার সেই মুহূর্তে, মানে বলা চলে কবি যদি একটা বৃহত্তর কানেকশন যদি থাকে জগতের সঙ্গে, যেমন একজন ডাক্তার যখন প্রেসক্রিপশন করছেন, মিহিরদা দেখছেন, কবি মিহির কুমার মন্ডল লিখছেন, খুব ভালো লাগছে আলোচনা। হ্যাঁ দাদা, মিহিরদাও এসেছিলেন আমাদের সাক্ষাৎকারে, শ্রদ্ধা নেবেন দাদা, সঙ্গে থাকুন। তো যখন একজন ডাক্তার প্রেসক্রিপশন করছেন, মানে যখন চেম্বারে তিনি এসে তার চেয়ারে বসেছেন, একটি রুগী যখন তার চেম্বারে ঢুকছে, তখন দেখবেন কি পর্যবেক্ষণটা করেন, রুগীর দিকে তাকিয়ে কিন্তু উনি লক্ষণগুলো অনেক সময় স্টাডি করে নেন, তার চাল চলন, তার মুখ, তার এরপরে আপনাকে কি করতে হবে, তিনি ঈশ্বরের দূত হয়ে আসছেন, আপনাকে একটা সুন্দর ব্যবস্থাপত্র দেবেন তিনি। সেই ব্যবস্থা মানে প্রেসক্রিপশন যেটাকে বলা হয়, সেই প্রেসক্রিপশনটাকে সঠিকভাবে তৈরি করার জন্য ডাক্তারকে আপনাকে সর্বপ্রকারের সহযোগিতা করা দরকার, এবং জানবেন যে ওটা ঈশ্বরের এই বার্তা। আপনার একটি ভুল প্রেসক্রিপশনে, ভুল একটা ওষুধে বা ভুল ডায়াগনোসিসে কিন্তু আপনার জীবনের ক্ষতি হতে পারে। তো ব্যাপারটা তাই, একজন কবিকেও তার যথেষ্ট একটা সুন্দর পরিবেশ হয় রচনা করে নিতে হয়, না হলে জায়গা মানে করতে হয়, জায়গা করতে হয়, এবং এটা পরিবারের সহযোগিতাও দরকার। হ্যাঁ, পরিবারের সহযোগিতার, আমাদের অন্যান্য দেশে তো কবিকে, আজকে কবিরা অনেক সময়, অনেক প্রতিভাবান কবি অর্থনৈতিক সংকটে ভুগে অবহেলিত হয়েছেন, তার কাছ থেকে আমরা যে লেখাটা আশা করেছিলাম বহু ক্ষেত্রেই পাইনি, অকালে তিনি ঝরে গেছেন, বা অবহেলায় থাকতে থাকতে একদিন জীবন অবসান হয়েছে। আমাদের দেশে, এত বড় জনসংখ্যার দেশে, কবিদের কোনো কদর নেই বলতে গেলে। সেইভাবে বিশেষ করে যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছেন, কোনো চাকরি বাকরি নেই, হ্যাঁ, কবিদের ভাতা থাকে, এত ভাতা তৈরি হচ্ছে, কবিদের কেন ভাতা থাকবে না? সৃজনশীল মানুষের বা যে কোনো শিল্পীর একটা বড় ভাতা নয়, একটা সম্মানজনক অর্থনৈতিক প্রাপ্তি। আগে তো পৃষ্ঠপোষক ছিল, তো সরকার কেন পৃষ্ঠপোষকতার কাজ করবেন না? তিনি তো একজন সৃষ্টিকারক,
বাহ, খুব হ্যাঁ, একজন সুন্দর প্রস্তাব সৃজনকার। দিলেন আপনি। হ্যাঁ, তো এটা থাকা দরকার আমি আমাদের বলবো। সঙ্গে গৌড় লিখেছেন, মিহিরদা লিখছেন, গৌতম বাবু কয়েক মাস আগে আমাদের মাঝে এসেছেন, উনি একজন সাহিত্যের আকৃষ্ট সাধক। একদমই তাই। দাদা দেখুন, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক শিক্ষাবিদ সন্তোষ বিশ্বাস ও, মহাশয়। তাহলে তো উনিও তো খুব ভালো হ্যাঁ, মানুষ, হ্যাঁ, আমার অত্যন্ত সন্তোষবাবু দুজনেই খুব স্নেহ অত্যন্ত করেন আমার আমাকে। শ্রদ্ধার মানুষ। দুজনেই অত্যন্ত শ্রদ্ধার মানুষ। তো সেটাই বলছিলাম যে কবিকে তার সত্যি সৃষ্টিটাকে তার কাছ থেকে যদি পেতে হয়, তাহলে তার অর্থনৈতিক স্বাধীনতাটাও, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যটাও দরকার। আগে যেমন পৃষ্ঠপোষক ছিলেন, এখন তো সেই পৃষ্ঠপোষক নেই। সরকার তো সেই দায়িত্বটা, গণতান্ত্রিক দেশে সরকারের নেওয়া উচিত সেই দায়িত্বটা। আমাদের জেলাতেই অনেক কবি আছেন যারা খেতে পান না। খেতে পান না, একদমই তাই। হ্যাঁ, এমন একদমই অনেক তাই। কবি আমরা আছেন, খুব আমি না, হ্যাঁ, ভাগ্যবান যে আমরা চাকরি পেয়ে গেছি সঠিক সময়ে। তো এবং আমার ব্যক্তিগত জীবনেও আমি সত্যি আমি লেখাটাকে আমার ডায়েরির মধ্যেই নিবদ্ধ রাখতাম। আমি বুঝেছিলাম যে অর্থনৈতিক একটা স্বাচ্ছন্দ্য দরকার, তার একটা স্টেবিলিটির জায়গা দরকার। সেই স্থায়িত্বটা এলে এই যে আমার মধ্যে যে প্রতিভাটুকু আছে সেটা আমি হয়তো সময় দিতে পারবো। অবকাশটা আমার কাছে খুব সঠিক পদ্ধতিতে আমি তাকে কি করব, মানে উপযোগী করে এবং তুলতে সব থেকে পারবো। বড় কথা, যারা পত্রিকা করে, আমরা পত্রিকা করি, এইটুকু আমাদের কোনো সদস্যও নেই, আমাদের কোনো বিজ্ঞাপনও নেই, আমরা নিজের খরচাতেই করি। এইটুকু যদি চাকরি বাকরি না করতাম তাহলে হয়তো পারতাম না, করে উঠতে পারতাম না। লিটল ম্যাগাজিন তো সাহিত্য সংস্কৃতি, তো ব্যাপারটা হচ্ছে এটা তো শুধু মনোরঞ্জনের বিষয় না, এটা একটা আন্দোলন, এটা একটা সাংস্কৃতিক আন্দোলন। সেই সাংস্কৃতিক মানুষ তো শুধু রসগোল্লা খায় না, কিন্তু রসগোল্লার মধ্যে যে সারবত্তা আছে, সেই সারবত্তাটা নিয়েও চর্চা করে। এটাই তার সৃজন ক্ষমতা। একজন কবি ফুচকাকে যখন বলছেন যে গ্লোবের মতো একটা পৃথিবী, একজন সাধারণ ভোজন রসিক ফুচকা খেয়ে, একটা সুস্বাদু ফুচকা খেয়ে ইয়ে পান, উদরপূর্তিও হয়, আবার মনেরও খোরাক যায়। কিন্তু একজন কবির কাছে সেটা একটা পৃথিবী হয়ে দাঁড়ায়। হ্যাঁ, মানে যখন তিনি ফুচকাকে গ্লোবের সঙ্গে বা গোলক হিসেবে তুলনা করেন, তো ভাবনাটা গোত্রান্তর হয়, কিছুটা হয় অবশ্যই। তো সেই ভাবনাটা একটা নতুন পথ দেখাচ্ছে। একজন কবি আমাদের কাছে ধারক বাহক হয়ে, রবীন্দ্রনাথ যেমন ধারক বাহক হয়ে উঠছেন। হ্যাঁ, আমরা তার গানকে এড়াতে পারছি না, বিশেষ করে তার গানগুলোকে, তার কবির দর্শনকে। হ্যাঁ, সব ফেলে দিতে পারো, কিন্তু আমার গানকে ফেলতে। সুনীল গঙ্গোপাধ্যায়ও তো একদিন বলছিলেন যে শ্রেষ্ঠ বাঙালি যখন তিনি পুরস্কারটা নিচ্ছেন, তখন বলছেন যে তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, আমি সাক্ষাৎকারে শুনেছিলাম রবীন্দ্রনাথের জীবনে। তখন বলছেন যে আমি তো আর রবীন্দ্রনাথের মতো নই, রবীন্দ্রনাথের গান ছিল, আমার তো গান নেই। হ্যাঁ, গানটা রবীন্দ্রনাথকে কালজয়ী করেছে। শুধু গান নয়, আরো আসলে রবীন্দ্রনাথের গানটা এমন ভাবে তিনি করেছেন যে আমরা প্রত্যেকে খুঁজে পাই নিজের ব্যথা, বেদনা, আনন্দ সবকিছুই প্রকাশ। ইয়েটা প্রত্যেকটা মানুষই তার নিজেকে খুঁজে পায় সেই ভাষার মধ্যে। তো ব্যাপার হচ্ছে যে শুনুন, জিনিসটা হচ্ছে যে কবিতা চর্চা, এত কবি, তো কালপ্রবাহে এখন তো ধরুন কবি লিখছেন তার ভালোবেসে, মানে কবিতা লেখার দুটো ক্লাস আছে। একটা শুধু আমি সে তো চুরিচামারি করছে না, একটা ভালো চর্চা করছে, সৃজন চর্চা করছে। তো সেই কিছু বন্ধু বান্ধব হয়তো বই তৈরি করলেন, কিছু লিখলেন, বইতে বন্ধু বান্ধবদের উপহার দিলেন, এইখানেই তার চর্চা। হয়তো অনেক বয়সে লিখতে এসেছেন, হ্যাঁ, একটা ভালো সঙ্গের সঙ্গে তিনি থাকতে চান। এটাও তো একটা মনের খোরাক, সুস্থভাবে বাঁচার একটা অবলম্বন। সেটা তো ঠিক, একদম। তারা তো কি, আমি অনেকে বলে যে এত কবি কবিতা লিখছে, আরে বাবা, পরনিন্দা, পরচর্চা, বা তিনি চুরিচামারি করছেন না করে একটা সৃষ্টিশীল কাজ করছেন, সেটা কবিতা হোক বা না হোক, সেটা কাল বিচার। যেমন জলে গেলে। আচ্ছা, অসিত বাবুর একটা প্রশ্ন লিখেছেন যে কবির তৃতীয় নয়ন কি কবিতা ছাড়া কি কবিকে নিয়ত নিরীক্ষণ করে, নিজেকে কবিতার পাশাপাশি আত্মনিয়ন্ত্রণে সহায়তা করে, নাকি কবির কবিতা আর কবির যাপিত জীবন সম্পূর্ণ আলাদা আলাদা প্রকাশ? একদমই তাই, এই কথাটাই আমি বলছিলাম। তাই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে, আমরা তো যখন জন্মগ্রহণ করলাম, আমাদের জিনে একটা বিষয় আছে, পৃথিবীর তো আমরা একটা অংশ,
রবীন্দ্রনাথও বলেছেন যে অসীমকে ধরতে গেলে সীমার মধ্যেই ধরতে হবে। এই জন্য এই যে আমরা পুজো অর্চনা করি, যে পুতুল পুজো করি, সেই আমরা একটা মূর্তি তৈরি করছি, সেই মূর্তিটা তো কিন্তু মানুষের মতোই, হয় নর অথবা নারী। হ্যাঁ, তাহলে একটা তাকে আমরা বৃহৎকে ধরার চেষ্টা করছি। তো কবির দুটো জীবন আছে, একটা অকবি জীবন আর একটা কবি জীবন। ওই কবি জীবনটা কবির নিজস্ব, একবারে নিজস্ব, সম্পূর্ণ নিজস্ব। সেটা কিন্তু আবার অকবি জীবন, আমাকেও বাজার করতে হয়, আমাকেও হাট করতে হয়, আমাকেও আমার স্ত্রী ছেলে মেয়ের কথা ভাবতে হয়। এই বিচক্ষণতা, এই যে যেটা বিচক্ষণতা, তো একটা মানুষ বিচক্ষণ, কবিতাটা তো শুধু শুধু ইয়ে দিয়ে মানে বিচক্ষণতা দিয়ে তৈরি হয় না, লেখা হয় না। এটা একটা সৃষ্টি। তার মধ্যে এই প্রতিভাটা না থাকলে, চর্চা না থাকলে কবি হতে পারবেন না, যদি না নিরন্তর অনুশীলনের আমার মনে মধ্যে হয় থাকে। অসিতবাবু বলতে চাইছেন যে একজন কবির যে চর্চার মাধ্যমে যে একটা বোধ আসে, সেই বোধটা কি তার যাপিত জীবনটাকে কিছুটা প্রভাবিত করে? অবশ্যই, অবশ্যই। সেটাই বলছি যে মানুষের হ্যাঁ, যাপিত নাকি জীবনে একজন কবিতা লিখছেন অথচ সে মানুষ হিসেবে তিনি একজন অন্যরকম ভাবে ধরা দিচ্ছেন, এরকম টাইপের কিছু। হ্যাঁ, মানুষের ধরুন মানে আমাদের অমানসিক দিক অনেক আছে, তো একদমই তাই। অমানসিক দিক অনেক আছে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি ভেতরে ভেতরেও তিনি নিজের মধ্যেও যেটা আমাদের আত্মা, সোল বলে থাকি, হ্যাঁ, বা নিজের মধ্যে যে একটা একটা মানুষ তৈরি হচ্ছে, ভেতরে ভেতরে একটা মানুষ কিন্তু সবুজ সবুজ। তার মধ্যে ওই যে জীবনানন্দের বোধ কবিতা, সেখানে তিনি বলছেন না যে সব কিছু নয়, কিন্তু একটা বোধ কাজ করে। ওই যে বোধটা, তো বিবেক আমাদেরকে চালিত করে। তিনি হয়তো কোনো আবেগের বশে কিছু একটা যেটা সমাজ গঠিত কাজ করে ফেলেছেন, কিন্তু ভিতরে ভিতরে তিনি ক্ষুব্ধ হন, ভিতরে ভিতরে তার একটা প্রচন্ড টানা পড়েন চলতেই থাকে, এবং নিজেকেও অনেক সময় ক্ষমা করতে পারেন না। সেটা সাহিত্যের মধ্যেও ফুটে ওঠে। দেখবেন এই যে তুমি, কবিতায় দেখবেন কবিরা তুমি, এই তুমিটা কিন্তু দুই তুমি একই, মানে ব্যক্তি সত্তা আমি আর তুমি একই, কবির দ্বিতীয় সত্তা ওটা। কবি যে ভাবনাটা ভাবছেন, তার একটা বিশুদ্ধ সত্তা, সেই বিশুদ্ধ সত্তা তিনি যেটাকে অন্যের কাছে তুলে ধরতে চান, কবিতার একটা তো যাই হোক, আমি বিশুদ্ধতা আরেকটু অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। গৌতমবাবু, আমি আরেকটি প্রসঙ্গ আপনার কাছ থেকে জানতে চাইবো, আর তার আগে আমি একটু সবাইকে ধন্যবাদ জানাই। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় সকলে অনেকে রয়েছেন, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তো গৌতমবাবু, আমি যে কবিতার যে একটা ধারা, আধুনিক উত্তর আধুনিক থেকে আজকের যে অ্যান্টি পোয়েট্রি বা জিরো বাউন্ডারি কবিতার যে যুগ, সেটাকে আপনি কি রকম দৃষ্টিতে দেখছেন? এবং খুব যে পরীক্ষা নিরীক্ষা করা, আমার মনে হয় না আপনার কবিতা, আমি যেটুকু পড়েছি, যে খুব যে আপনি পরীক্ষা নিরীক্ষা করেন সেরকম তো নয়, বা সেই দৃষ্টিটাকে আপনি কেমন ভাবে দেখেন? ব্যাপারটা হচ্ছে, ধরুন আমাদের যে সোনালী চতুর্ভুজ, ধরুন যে 4টে বড় শহরকে যুক্ত করেছিল, যে সোনালী চতুর্ভুজ যে রাস্তা, যেগুলো এক্সপ্রেস ওয়ে, সেই এক্সপ্রেস ওয়ে দেখবেন ওয়ান ওয়ে, ওটা মাঝখানে একটা ব্যারিকেড আছে, আমরা যাতে দুর্ঘটনা এবং গতি বাড়ানো, মানে আরো বেশি গতিশীল হতে পারি, সময় কম লাগে, তার মানে একটা শৃঙ্খলা, একটা ডিসিপ্লিন, একটা নিয়ম মেনে চলি। তো কিন্তু আমাদের যেমন গন্তব্য থাকে, তেমনি আবার এই যে দিগন্ত, তার কোনো গন্তব্য নেই। দিগন্ত তো আপনি যত এগিয়ে যাবেন তত আপনার দিগন্ত সরে সরে যাবে। তো জীবনটাও তাই, জীবনটা আলটিমেটলি ওই দিগন্তের মতোই। আপনি ভাবছেন যে আকাশ ছোবো, বা এখানেই মাটির সঙ্গে আকাশের মিলন ঘটেছে, এটা কিন্তু সম্ভব নয়। ওই এক্সপ্রেসের ওয়ের মতো, ওয়ান ওয়ের মতো আপনাকে ছুটতে হবে, এক পথে যেতে হবে, এক পথে আসতে হবে। তো কবিতার ক্ষেত্রেও এই জিনিসটা আছে, তবে কবিদের কোনো আত্মসন্তুষ্টি নেই। এই যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি কবিতা তো নিজেকে আবিষ্কার করা। কিভাবে আবিষ্কার? মানে
তাহলে তো এটা স্বার্থপর কথা মনে হবে, কিন্তু স্বার্থপর কথা নয়। দেখুন, জগৎ জীবনের সঙ্গে এই আকাশ ভরা সূর্য তারা, তার মাঝখানে যে আমি একটা মহত্তর জীবন লাভ করেছি, আমি কেন লাভ করেছি, কেনই বা এলাম, কেনই বা আমি রয়েছি এই পৃথিবীতে, এই যে জগৎ জীবনের সঙ্গে আমি যে সম্পৃক্ত, এইটা আবিষ্কার করা, এটা আত্ম আবিষ্কারই। আপনি জগৎ এবং জীবনের সঙ্গে যত নিজেকে মানে যুক্ত করতে পারবেন, তত জগৎটা বৃহৎ হয়। তো এই বৃহৎ জগতের সাধনাই কবি করে থাকেন। সে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে, বাল্মীকি থেকে আরম্ভ করে, বর্তমান কবি যারা আছেন, সে সুনীল গঙ্গোপাধ্যায় বলুন, জয় গোস্বামী বলুন, বা এখন যারা কবিতা লিখছেন, হ্যাঁ, আমিও এর থেকে আলাদা নই। এই খননটা কিন্তু কবি সবসময় দেখবেন আত্ম আবিষ্কারের মধ্য দিয়ে বৃহত্তর আবিষ্কার হয়। সেই বৃহত্তর আবিষ্কারটাই হচ্ছে কবির কাজ, এই খননের কাজ। এবং সেই ক্ষেত্রে কোনো সন্তুষ্টি নেই, আত্মসন্তুষ্টি বলে কিছু নেই। আর ওই সিগনেচার কবিতা টবিতা আমরা বলি ঠিকই, কিন্তু সিগনেচার কবিতা বলা হয় না। সিগনেচার তো চেঞ্জ হয়, সময়ে সময়ে পরিবর্তন হয়। হ্যাঁ, তো সেই দর্শনটা সেই সময়ে হয়তো চিরকালীন, কিন্তু এই গ্রহণযোগ্য। পরবর্তীকালে সেই ভাবনা, রবীন্দ্রনাথের কবিতাও তো আজকে পুনর্মূল্যায়ন হচ্ছে। আগে যেমন যেমন ধরুন হঠাৎ দেখা কবিতাটা একজন বাচিক শিল্পীর কাছে এই কবিতাটা খুব গ্রহণযোগ্য হয়, বা যারা শোনেন তারাও, এটা যেহেতু একটা নাটক আছে, একটা কাহিনী আছে। কিন্তু রবীন্দ্রনাথকে এই কবিতাটার যে থিমটা, যে ভালোবাসা বা প্রেম, এই জগতের তারার মতোই, তারা দিনের আলোর গভীরেই তারা লুকিয়ে রয়েছে, মানে শাশ্বত সেটা, সেই ব্যাপারটা। তো তাকে একটা কাহিনী বৃহত্তর এই জিনিসটাকে প্রতিষ্ঠা করতে তাকে একটা বড় জার্নি তাকে অতিক্রম করতে হয়েছে। পরে শেষে কিন্তু ওইটুকুই কবিতা, কবিতা ওইটাই, কাহিনীটা কবিতা নয়। তো কবিকে চিনতে হবে যে কোনটা কবিতা, কোনটা গল্প। তো যিনি কবিতা রচনা, এই জন্য কবিতা হচ্ছে মননের, ওই জায়গাটা আপনাকে বুঁদ করে দিচ্ছে। কাহিনীটা আপনাকে মনোরঞ্জন করলো, কিন্তু নিবিষ্ট হতে সাহায্য করছে রবীন্দ্রনাথের শেষ পংক্তিগুলো, দুটো পংক্তি। আচ্ছা, যাই হোক কিন্তু আমি যেই প্রশ্ন করলাম সেটা একটু এড়িয়ে গেলেন, যে এখনকার যে অ্যান্টি পোয়েট্রি বা জিরো বাউন্ডারি, না না, এই তো বাউন্ডারি, ওই যে জিরো বাউন্ডারি, কবির কাছে কোনো বাউন্ডারি নেই। একজন কবি ওই তো জিরো বাউন্ডারি, পৃথিবীটা যে বিমুক্ততার ব্যাপারটা এখনকার যিনি, বিমূর্ততা আসছে কেন? মানে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, স্থপতি, একজন, বহু মানুষ এখন কবিতায় চর্চার ক্ষেত্রে চর্চা করছেন। এই যে চর্চাকারী শুধু অধ্যাপক নন, শুধু শিক্ষক নন, হ্যাঁ, এখন তো কবিতার চর্চাকারী বিভিন্ন স্ট্রিম থেকে তারা আসছেন, তাদের ভাবনাগুলোকে। একজন সায়েন্টিস্ট যখন কবিতা চর্চা করবেন বৃহত্তর, হ্যাঁ, তো সেটা কবিও করতে পারেন। যেমন আইনস্টাইনের যে সঙ্গে রবীন্দ্রনাথের যে সাক্ষাৎ হয়েছিল, যে সম্পর্কে, যে কোয়ান্টাম থিওরি, রবীন্দ্রনাথের মধ্যে কি নেই কোয়ান্টাম থিওরি? রবীন্দ্রনাথ একজন বড় বিজ্ঞানী, সেই হিসেবে বিজ্ঞান ভাবনা তো রয়েছে, অনেক কবিতার মধ্যেই আছে, বৃহত্তর ভাবনা আছে, এবং সেটা যৌক্তিক ভাবনা। তো ফলে আমার মনে হয় কবিদের ক্ষেত্রে কোনো বাউন্ডারি থাকে না। এই জন্য এই যে নবাঞ্চল আবিষ্কার যেটা বললাম, যেটা অনালোকিত, যেটা আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি, দেখবেন নতুন ভাবনা নিয়ে যখন কবিতা লেখা হচ্ছে, কেউ লিখছেন, ওইটাই আপনার মনে স্ট্রাইক করবেন, যদি সত্যি আপনি খুব ভালো কবিতা পাঠক হয়ে থাকেন। যাই হোক, আমার পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আমি কবিতার মানে কবিতা সবসময় বাউন্ডারি লেস, জিরো বাউন্ডারি, বাউন্ডারি বলে কিছু নেই। ফলে কবিতায় নতুন কিছু আমদানি আসবেই। আচ্ছা, রাজনীতির সঙ্গে সাহিত্যের কি সম্পর্ক? আপনি কি নিজেকে একজন রাজনৈতিক ব্যক্তি বলে মনে করেন? আমি, ব্যাপারটা হচ্ছে আমাদের জীবন সংগ্রামটাই তো রাজনীতি আছে, কিন্তু তথাকথিত যে অর্থে পলিটিশিয়ান বলা হয়, হ্যাঁ, তো সেই আদর্শটা তো আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রাজার নীতি, মানে বহু মানুষ সেটাকে ফলো করবে, অনুসরণ করবে। আর একটা হচ্ছে রাজা হওয়ার নীতি। হ্যাঁ, আপনার ক্ষমতায়, পৃথিবীতে যতগুলো লড়াই হয়েছে ইতিহাসে দেখুন, ওই ক্ষমতা আর সমৃদ্ধি,
হ্যাঁ, দুটোর লড়াই হয়েছে। একটা হচ্ছে আপনার ক্ষমতা চাই, আপনার সিংহাসন চাই, আর দুই হচ্ছে সমৃদ্ধি মানে সম্পদ। সম্পদ এই দুটো নিয়ে পৃথিবীতে যত লড়াই হয়েছে এবং এখনো যে লড়াই চলছে সেই লড়াইগুলো হয়। তো কবি তো কবি কি সচেতন ভাবে ওই ধরনের রাজনৈতিক সচেতন তো অবশ্যই কবি তো রাজনৈতিক সচেতন, কিন্তু ওই বৃহত্তর রাজনীতিটাই তিনি করেন সব সময়। মানে সেই রাজনীতির ক্ষেত্রে তার ওই সমাজ বদলানোর, পরিবেশ পরিস্থিতি বদলানো, কবি তো সব সময় ওই যে অসুন্দরকে সুন্দর করা কবির এই ভাবনাটা। সত্য শিব সুন্দর যতই আমরা বলি না, সত্য শিব সুন্দরের উপরেই তো পৃথিবীটা দাঁড়িয়ে আছে। দর্শন সত্য শিব মানে কল্যাণ, আর সুন্দর এই পৃথিবীটা যত বেশি সুন্দর, ওই যে চিনিয়ে দেন তো কবি, পথটা দেখিয়ে দেন। যে রবীন্দ্রনাথের আমি যে কবিতাটা যেখানে রবীন্দ্রনাথ বলছেন যে গোলাপ হলো, আমি তো গোলাপটাকে চিনতে শিখলাম, চেনাতে শিখলাম, তবেই তো সেটা গোলাপ। তো তাহলে সেক্ষেত্রেও একটা প্রচ্ছন্ন বৃহত্তর উদার রাজনীতিতে আগেই কবিতার মধ্যে। খুব ভালো। এবং আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে গৌতমদা আপনি এসেছিলেন, আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু বার্তা দিয়ে যান এবং এখনকার আপনার উত্তরসূরিরা কেমন লিখছে সে সম্বন্ধে কিছু বলুন। এবং আমাদের দুর্গাপুর শহরে আপনি তো এখন দীর্ঘদিন ধরে রয়েছেন, কিছুদিনের জন্য আপনার ছেলের মেয়ের পড়াশোনার জন্য হয়তো, তো এই দুর্গাপুর শহর সম্বন্ধে কিছু বলে আজকে অনুষ্ঠানটা শেষ করব। ব্যাপারটা হচ্ছে নতুন প্রজন্মের কাছে আমি অনেক অনুষ্ঠানে যাই, অনেক অনুষ্ঠানে যাই, মানে সেটা কবিতার অনুষ্ঠান হোক বা সাহিত্যের অনুষ্ঠানে, দেখি বহু ক্ষেত্রেই যে যারা 50 ঊর্ধ্ব বেশি মানুষ সেখানে সন্নিবিষ্ট হয়েছে, তারা সংস্কৃতি সাহিত্য চর্চা করতে এসছেন। আবার এমনও দু একটা সাহিত্যের অনুষ্ঠানে গেছি, কবিতা পাঠের অনুষ্ঠানে, যেখানে তরুণদের প্রাধান্য। তো বয়সকালের এবং দেখা যাচ্ছে যারা বয়স্ক তারা বেশিরভাগই একটা স্যাচুরেশনে চলে গেছেন, হয় জীবনের দিক থেকে, না হলে সাহিত্য চর্চা করতে পরে এসেছেন। হ্যাঁ, এরকম। তো তাদের কাছ থেকে আমাদের প্রাপ্তি কিছু নেই। তাদের কাছ থেকে বৃহত্তর এই যে নতুন প্রজন্মকে নিয়ে আসতে হবে, নতুন প্রজন্মকে সাহিত্যমুখী করতে হবে। হ্যাঁ, তারা যারা করতে পারছেন এই কাজটা, যারা করছেন নতুন প্রজন্ম, তারাই তো আমাদের ধারাবাহিক উত্তরসূরি। একজন মানে কবি তখনই সার্থক তিনি কত উত্তরসূরি রেখে যেতে পারছেন, কতটা উত্তরসূরি। তো উত্তরসূরি নতুন যারা তরুণ প্রজন্মকে কবিতা পাঠ করাতে হবে, সাহিত্য পাঠে তারা আরো নিবিষ্ট হোক। জানি আমার এখানে অনেকেই বলে গেছেন যে এসেছেন এই প্রশ্নের উত্তরে যে বিভিন্ন স্কুল কলেজে একটা পাঠশালা মানে কবিতার পাঠশালা করা উচিত, বা স্কুল কলেজে গিয়ে ছেলেদের তৈরি করা। আসলে এখন তো কেরিয়ারিস্ট ছেলেমেয়েরা অনেক কেরিয়ারিস্ট, তাদের মধ্যে সাহিত্য পড়ার ভাবনাটা অনেক কমে যাচ্ছে সেখানে। কিন্তু বৃহত্তর জনসংখ্যায় যদি দেখা হয়, মনে করুন আমরা এই বিচারটা করি আগের যে জনসংখ্যা দিয়ে যদি বিচার করি, তাহলে আমার মনে হয় বর্তমান জনসংখ্যায় সেই যদি অনুপাত হিসেবে কাজ করি, মানে তাহলে দেখব যে পাঠক সংখ্যা বেড়েছে, পাঠক সংখ্যা বাড়ছে, পাঠক সংখ্যা কমছে না। তা এখন বই আপনি তো পিডিএফ পেয়ে যাচ্ছেন, কোন একটা বই আপনি পিডিএফ ভালো, যারা এখন তো অনেক সংস্থা আছে তারা পিডিএফও দিয়ে দেন, সেই পিডিএফ থেকেও আপনি পড়তে পারেন। সম্প্রতি বাংলাদেশ থেকে দুটো লেখা বেরিয়েছিল, তারা পিডিএফ পাঠিয়ে দিয়েছে, বই পাঠানোর কোনো অসুবিধা আছে বলে। ঘাসফুল বলে অনুপম বাবু একটা খুব ভালো পত্রিকা, গল্প বেরিয়েছে আমার, পিডিএফ পাঠিয়ে দিয়েছে। তো পড়ার পদ্ধতি বেড়েছে। তো এখন ব্যাপার হচ্ছে জীবন সংগ্রামে আমি বলবো যে পায়ে দাঁড়ানোর মতো, মানে অর্থনৈতিক দিক থেকে পায়ে দাঁড়ানোর মতো একটা পরিস্থিতি নতুন প্রজন্মের দিকে ওটা প্রথমে মানে ঝুঁকতেই হবে। জীবনে অর্থ তো চাই, মানে একজন এখন বর্তমানে এই যে আমি কবিতা চাই যে বইগুলো ধরুন, বই থেকে সার্কুলেশন পত্রিকা করতে গেলে অর্থের তো প্রয়োজন আছে এবং সেটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে দিন দিন। তো আপনাকে যদি ভার্সেটাইল হতে হয় তাহলে অর্থনৈতিক স্ট্যাবিলিটিটা মানে স্থায়িত্বটা দরকার আছে, এবং সেটা করে নিয়ে পাশাপাশি সাহিত্য চর্চাটা চলুক। এবং যখন
অবকাশ আসবে, ভালো আসবে, সময় অনুকূল হবে, তখন পুরো 100%, 100% মনোনিবেশ এবং এই সাহিত্য চর্চার দিকে এগোনো উচিত। এবং তরুণ প্রজন্ম আসছে না তা নয়, অনেক কম বয়সী ছেলেমেয়েরাও লিখছে। লিখছে। আমাদের দেখছি তো, আমাদের জেলা তো এই যে কনিষ্ক দেবরিয়া বলে একটি ছেলে আছে, দীপ্র দাস চৌধুরী, হ্যাঁ, অভিজিৎ শেঠ, ভালো অনেক লিখছে অনেক ছেলেরা। অনেক ছেলে, অনিমেষ চক্রবর্তী আছে, এরকম নতুন প্রজন্ম অনেক আছে। বাবলু বাউরি বলে একটি ছেলে আছে, তারা যথেষ্ট ভালো লেখেন। হ্যাঁ, আরো অনেকে এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। আচ্ছা, অনেক। হ্যাঁ, দুর্গাপুরের কথা যেটা বলছিলেন, দুর্গাপুরে আমার এখানে যে ধারণা হয়েছে, প্রচুর বাচিক শিল্পী আছেন যারা কবিতাটাকে, ভালো হ্যাঁ সাংস্কৃতিক উৎসব হচ্ছে, হ্যাঁ, অনেক ভালো। তারা কবিতার পরবর্তী প্রজন্মকে কবিতামুখী করছেন তারা। কবিতামুখী, আমাদের বাংলা ভাষার চর্চাটাও তো দরকার। বেশিরভাগই দরকার। ইংলিশ মিডিয়ামে, ইংরাজি মাধ্যমে পড়াশোনার ছেলে মেয়ে, তারা তো বাংলাটা ভুলে যাচ্ছে। তো এই বাচিক শিল্পীরা এই দায়িত্বটা নিয়ে খুব দায়িত্বপূর্ণ কাজ করছেন। তারা কবিতাটাতেও ভাষাটার চর্চা সঙ্গে যুক্ত আছেন এবং ছেলে মেয়েদেরকে, কম বয়সী ছেলে মেয়েদেরকে বাংলা ভাষার প্রতি অনুরাগ, বাংলা ভাষার প্রতি টানটা তাদের যাতে বেশি হয় সেই দিকটা কিন্তু তারা ধরে রাখছেন। এটা একটা ভালো দিক। কিন্তু পাশাপাশি কবিতা তো একটা জায়গায় গিয়ে শুধু আবৃত্তি করা নয়, নিজে যারা সৃজনেরও একটা দিক আছে, সেই সৃজনের দিকটার জন্য যারা এখানের বর্ষিয়ান কবিরা আছেন, তাদের অবশ্যই এই যে কর্মশালার কথা বলছিলেন না, আর কবিতা কার্নিভালে কিন্তু খুব বেশি কবিতার আমাকে জায়গা এই নেই। কথাটা কর্মশালাটা দরকার আছে এবং যারা আমাকে বিষ্ণুদা বলছিলেন সম্প্রতি আমাদের একটা কিছু বই করা হচ্ছে হাতে লেখা, কবিতার বই, একদম হাতে লেখাই, কবিতার বইয়ের নামটাও হাতে লেখা থাকবে। তো তাতে আমরা কয়েকজন কবির পাণ্ডুলিপি নিয়েছিলাম। তো উনি বলছিলেন বানান সম্বন্ধে অনেক, আমার নিজেরও ভুল বেরিয়েছে। তো উনি বলছিলেন যে, বিষ্ণুদা বলছিলেন যে যদি এরকম করা যায়, প্রথম কথা প্রুফ রিডারের একটা কর্মশালা, যারা এখন বিশেষ করে প্রুফ রিডার দুর্গাপুরে নেই একদম, যে ভালো প্রুফ দেখার মতো। এবং এই যে ভাষার যে বিভিন্ন একটা উনি বইও করছেন, যেটা আমাদের পত্রিকার তরফ থেকে বেরোবে, যে ভাষা নিয়ে একটা, যে ফেসবুকেও লিখছে অনেকেই একটা ভাষা নিয়ে একটু গন্ডগোল হয়ে যায় টাইপ করতে গিয়ে, সেসব সম্বন্ধে উনি বলছিলেন। তো যেটা আপনিও বললেন, ভালো লাগলো। তো আসলে কবিতার তো কাউকে শিখিয়ে দেওয়া যায় না, কিন্তু একটু ধরিয়ে দেওয়া যায়, ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া যায়। এবং কোন বই পড়া টড়ার ব্যাপারগুলো তো তারা গাইড করতে পারে। হ্যাঁ, একজন বর্ষিয়ান কবির এটা তো দায়িত্বের মধ্যেই পড়ে, নতুন প্রজন্মকে তুলে আনা। সেই হিসেবে দুর্গাপুরে কর্মশালাগুলো হওয়া দরকার। আমার জানা নেই এই মুহূর্তে, মানে এগুলো অনেকেই হয়তো করছেন পাশাপাশি। এই যে এটা কি নাম, দেবদাস সেন, কবিতা বাড়ি, যেটা নয়নদার কবিতার বাড়ি, ওরা করছে। আবার দেবদাস সেন ওরাও করছে। আমি দেখছিলাম ওই মধ্যে আমার নামটাও যুক্ত আছে। তো আমি দেখছিলাম ওই আমাদের বিশ্বজিৎ লায়েক ওই বাংলা একাডেমির যে বানান বিধি, সেখান থেকে উদ্ধৃতি দিয়ে দিয়ে কোন বানানটা কেমন হবে, হ্যাঁ, কি সঠিক বানানটা কোন, বাংলা একাডেমি কোনটাকে অনুসরণ করে, সেভাবে তো অ্যাপস গুলো তৈরি হয়েছে এখন, টাইপের অ্যাপস গুলো। তো বাংলা একাডেমির যে বানান বিধি, সেই বানান বিধি সম্পর্কেও অনেকে সচেতন না। এই যে কাহিনী, রবীন্দ্রনাথের কথা ও কাহিনী, কিন্তু কাহিনীটা তো আর তৎসম শব্দ নয়, ওটাতে দেখবেন রবীন্দ্রনাথের দীর্ঘই আছে, নয় দীর্ঘই, দন্ত নয় দীর্ঘই, কিন্তু কাহানি থেকে, হিন্দি শব্দ কাহানি থেকে এটা এসেছে। তো কাহানিতে দীর্ঘইর প্রয়োজন নেই, কাহিনী ক আকার হর্ষই দন্ত নরস্যই, বাংলা বানান বিধিতে এটাই আছে। তো একাডেমিক বানান বিধিতে তো এইগুলো আমরা অনেকেই জানি না। হ্যাঁ, এটারও একটা কর্মশালার দরকার আছে। হ্যাঁ, বা এইভাবে যদি যারা এগুলো নিয়ে চর্চা করেন, তারা যদি এগিয়ে আসেন, খুব ভালো হবে নতুন প্রজন্মের কাছে। বা আমরাও যারা হয়তো ছোটখাটো ভুল ত্রুটি করে থাকি, হ্যাঁ, আমরা ছিল ছয়রসি লয়কার লিখবো না ছয়রসি ল লিখবো, কিন্তু বাংলা একাডেমি বানান বিধি অনুসারে হ্যাঁ চলে, কিন্তু ওকারটা দিতে বারণ করছে, ছিল, আমার উচ্চারণটা ছিলই হবে, ওকারই হবে। বাংলার
বিকৃত উচ্চারণ এবং স্বাভাবিক খুব উচ্চারণ একটা তো হয় না খুব একটা, এমনিই তো লিখেছি হ্যাঁ এটা। না আমি বলছি হ বরঞ্চ বয়ুকার আমার অসুবিধা হয় তোটা, হ্যাঁ কখনো তয়কার বা কখনো ত। হুম। হ্যাঁ তো এইগুলো বাংলা একাডেমি বানান বিধি দেখবেন এখন সব এই যে গুগল ইন্ডিক কিবোর্ড এদের যে বাংলা ইয়েটা বা অভ্র টাইপ হুম এগুলোতে কিন্তু সঠিকটাই দেয়। আমি দেখেছি অনেক সময় মানে আপনার ভুল লিখলে রেড সাইন আসে, আচ্ছা তারপরে আপনার পাশে অনেকগুলো অপশন আসে, অপশন সঠিকটা আপনি নির্বাচন করবেন, ওটা বোল্ডে থাকে, আচ্ছা আপনি ওটাকে বেছে নিতে পারেন। আচ্ছা আচ্ছা। যাই হোক, তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। গৌতম দা, আপনি এসেছিলেন, আমরা সমৃদ্ধ হলাম। আমাদের পত্রিকার তরফ থেকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আপনার। এভাবেই আমাদের সমৃদ্ধ করে দেন, আরো লিখুন। আর আমাদের সঙ্গে যারা ছিলেন সকলকে রেকর্ডিং দেখবেন। হ্যাঁ রেকর্ডিং যারা ছিলেন না তারা পরবর্তীতে রেকর্ডিংটা দেখতে পাবেন। সকলে দেখুন, মতামত দিন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন এবং প্রাক বসন্তের শুভেচ্ছা রইল। এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন, কবিতায় থাকুন, কবিতাই শেষ কথা। আর অবশ্যই পুরুলিয়া এই সময়টায় যারা বসন্তের পলাশের ঘ্রাণ নিতে চান বা উত্তাপ নিতে চান, অবশ্যই পুরুলিয়ায় বেড়াতে আসুন। আর ভালো থাকুন, সুস্থ সংস্কৃতির চর্চা করুন। এটা একটা আন্দোলনের মতো, সামাজিক আন্দোলনের মতো। নমস্কার।